নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং এখানকার সকল দেবদেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আগত সমস্ত দর্শক মন্ডলী ও এখানকার যাত্রা কমিটির সমস্ত সদস্যবৃন্দকে রাজমহল অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখন শুরু করতে চলেছে চোর নই, আমি চোর নই, আমাকে ধরো না, এইভাবে বেরো না গো, এইভাবে বেরো না। চোর যদি নয় তাহলে রাতের অন্ধকারে আমি ছুটে পালাচ্ছিস। বিশ্বাস করো আমি বলছি তো আমি চোর নই। ওই ওরা আমাকে মেরে আমার হাতে পায়ে গায়ে সব ভুলিয়ে দিয়েছে ভাই। এই দেখো না, দেখো না। ঠিক করেছে। এই শালা তোর নাম কি? আমার বাড়ি নাম বাড়ি এই যা, ওগুলো তো এক্ষুনি ফুরুত করে উড়ে পালিয়ে গিয়ে ওই গাছটা ডালে গিয়ে বসেছে গো। পেরে দাও না এ ভাই, পেরে দাও না, পেরে দাও না। শালা ধরা পড়ে গিয়ে আমার পাগলানোর ভাব হচ্ছে। শালা চোর। না না গো না, আমি চোর নই। আমি আমার উত্তরাকে খুঁজছি গো। আমার উত্তরা, সে আমার মনের মানুষ। ও ভাই তুমি আমার উত্তরাকে একটিবারের যদি খুঁজে এনে দাও না গো। ও ভাই তুমি জানো আমার উত্তরা কোথায়? দাও না কেউ উত্তরাকে খুঁজে। ওই তো আমার উত্তরা আসছে। ও ভাই তোমরা শুনতে পাচ্ছ? আমার উত্তরা আমাকে ডাকছে। উত্তরা। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। के डोरी खींचे दो जा दौड़ा चलाए, के डोरी खींचे दो जा दौड़ा चलाए, कच्चे धागे में बंधा चलाए। ऐसे जैसे कोई हो, ऐसे जैसे कोई दीवाना, ऐसे जैसे कोई दीवाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। চলে যাচ্ছে। উত্তরা দাঁড়াও, উত্তরা। শালা চোর। হ্যাঁ চোর, মিথ্যে লালসার চোরে এই দেশটা ভরে যাচ্ছে। কেউ করছে সরকারি টাকা চুরি, কেউ চুরি করছে জমি জমা ঘরবাড়ি চুরি, আবার বুদ্ধির খেলা খেলে কেউ চুরি করছে খরা বন্যা গৃহ অনুদানের টাকা চুরি। ঘুষের বদলে যার নাম দেওয়া হয়েছে কাটমানি। সত্যি কথা না বলে মেরে তো লাশ ফেলে দেবো। না তোমরা আমাকে এইভাবে মেলো না। ওই স্বার্থলোভী মানুষগুলো সত্যকে আজ মিথ্যার যুবগাষ্টে বলি দিয়ে এই দরিদ্রী মায়ের আঁচলকে রক্তে লালে লাল করে দিতে চাইছে। তবে তবে ওদের দিন এবার শেষ হয়ে যাবে। আমি ডাকছি তাদের বিরোধ।
বাদল, দীনেশ, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা, তোমরা তোমাদের তীর ধনুগুলি বন্দুকাতে ছুটে এসে এই ধরিত্রী মায়ের স্বাধীনতাকে বাঁচাও। এই যে, এইভাবে রাতের অন্ধকারে পাগল থেকে বাঁচছো কেন? তোমরা কি জানো এখনই থানায় ফোন করে তোমাদের অ্যারেস্ট করাতে পারি? না না সে না, আমরা মনে পাশের গায়ে মনসা পুজো থেকে বাড়ি ফিরছিলাম। আমাদের থেকে পাগল না চোটটা পাতে চেয়েছিল, তাই ওকে আমরা না জেনে শুনে মারধর শুরু করে দিলে। কিন্তু আমার তো মনে হয় এই যুবক কোনো চোর বা পাগল নয়। তাহলে কি উনি এই কলিযুগের মহাপুরুষ? না হলো আমার তো দেখে মনে হয় ইনি কোনো সৎ ও সত্যবাদী পুরুষ। হয়তো সৎ বা আদর্শের পথ ধরে বাঁচতে গিয়ে জীবনে এমন কোন আঘাত পেয়েছেন, সেদিন থেকে অর্ধোন্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এই যে শুনছেন, আপনার বাড়ি কোথায় বলতে পারেন? আমার বাড়ি ওই ফুটপাতটা, ওইটা আমার বাড়ি। ঠিক আছে শুনুন, আমি একজন নাট্যকার, মানুষের চোখ মুখ থেকে অনেক কিছু বলতে পারি। আপনার নামটা বলুন, আমি নাটকে লিখবো আপনার জীবন কাহিনী। কাহিনী? হ্যাঁ, কাহিনী তো তার শিবরঞ্জনী রাগ ছেড়ে করুণ সুরে বাজতে শুরু করেছে নাট্যকার। এই সমাজে এক শ্রেণীর মানুষ চোখের জলে বুক ভাসাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ এই লকডাউনের বাজার থেকে দামি দামি পর্দার ইলিশ কিনে কিনে খাচ্ছে। চড়াই কবুতরেরা না খেতে পেয়ে যত মরছে, ততই মাংসাশী কাক, চিল, শকুন, শৃগালেরা ওদের মাংসগুলো খুবলে খাচ্ছে, আর প্রতিবাদের মিছিলে ছুড়ে দিচ্ছে এক টুকরো রুটি। হ্যাঁ, আর প্রতিবাদীরা সেই রুটিটাকে লুটে পুটে খাচ্ছে। আর কি বলছে জানেন? বলছে, মেরা ভারত মহান, গাও রাজা রানীর জয়গান। আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ নাট্যকার, পাগল হয়ে গেছে নাট্যকার। শুধু আমি নয়, এই দেশের অধিকাংশ মানুষই আজ পাগল হয়ে গেছে নাট্যকার। আপনি লিখুন নাট্যকার, শুধু পাগল নয়, ওরা আজকে ভেড়া হয়ে গেছে, ভেড়া। আর ওরা হচ্ছে সেই ভেড়ার দলকে চড়ানো মেষ পালক, হ্যাক করে যেদিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে আমরা সব পাগলের দল, আমরা সব ভেড়ার দল, সেদিকেই ছুটে চলেছি নাট্যকার, সেদিকেই ছুটে চলেছি। কিন্তু আপনার জীবনে কি এমন ঘটেছিল যার জন্য আপনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন? এই কাহিনী তো আপনি বললেন না। আপনি আমার কাহিনী লিখবেন নাট্যকার? হ্যাঁ, আমি লিখবো। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, আমার বাড়িতে কে আছে? না আমার মনে পড়ছে না। একটু মনে পড়ছে না। মনে পড়ছে না কিছু। তবে একজনের কথা মনে পড়েছে। একজন? তার ছিল রক্তের নেশা, নারী উপভোগের নেশা। নাট্যকার, আপনাকে কাহিনী লিখতে গেলে যেতে হবে আমাদের সেই শিমুল গাঁয়ে, যেখানে আমার সেই আপনজন তার দর্পের অহংকারে হুঙ্কার দিয়ে বলছে, পিতা মাতা দেশের মানুষ সবাই আমার পর, দেশবাসী সব সেলাম জানাও। আমি নরকের নটবর। রচনা উৎপল রায়, নির্দেশনা JM দাস, সুর প্রচলিত আলো, বিশ্বকর্মা ইলেকট্রিক, ধ্বনি মা শীতলা সাউন্ড, নিয়ন্ত্রণে অজয় ও উদয় সরকার, সর্বদিনক মহারাজ দাস, পরিবেশনায় রাজমহল অপেরা। গৃহদেবী মা মনসামাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে মদন মোহন পাত্র প্রতিষ্ঠিত, সুজলা দাস নিবেদিত, পৃথ্বীরাজ দাস ও মালা দাস প্রযোজিত আজকের যাত্রাপালা। বাঘের গলায় তুলসীর মালা, কণ্ঠে ধরেছে মধুর স্বর। আমি নরকের নটবর, আমি নরকের নটবর, আমি নরকের নটবর। তো মরিয়া
हुकुमरा तो से সত্যি তোমার নাচের কদর আছে। সারা 20 বছরের ছোকরিও তোমার পাশে দাঁড়াতে পারবে না। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তাই তো কলকাতা টু বোম্বে যত গাড়িওয়ালারা এখানকার চিকেন কাবাব মাটন বিরিয়ানি না খেলে তাদের দিলে যেন সালা দম আসে না মায়েরে। তাহলে অপেক্ষা নাচ গান হয়ে যাক। না না না, আর নাচ গান হবে না। এবার আপনারা খাওয়া দাওয়া করে নিন, যান খাওয়া দাওয়া করে নিন। আমি এখানে খানাপিনা করতে আসেনি, আমি এসেছি চিড়িয়া কিনতে। বাবু একদম মাল খেয়ে মাতলামো করবে না, ঠিক আছে? চলে আমাকে চলে আমাকে কিসের চলে কথা বলো। তোমাদের দুর্যোধন বাবু যদি জানতে পারে যে তোমরা খদ্দরের সঙ্গে এইরকম দুর্ব্যবহার করছো তাহলে তোমার ছাল চামড়া আস্ত রাখবে না। দুর্যোধন পাল মানে কে? কে দুর্যোধন পাল? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমি তো দুর্যোধন পাল বলিনি, বলেছি দুর্যোধন বাবু। তবুও তুমি যখন উপাধি সহ নামটা উচ্চারণ করলে তখন আর তাকে না চেনার ভান করে কি লাভ? এই বাবু শালা ভ্যানতারা ছেলে, সত্যি করে বলো তো কি নাম তোমার? আরে নেহি নেহি নেহি, এই লাইনের নাম জানতে নেই, শুধু জানিয়ে রাখো আমি কলকাতা মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে আসিয়েছি। আরে তুমি যে মিথ্যে বলছো না, সেটা কেমন করে জানবো? আরে কোনটা জানতে চাও সেটা বলো বলো। আরে এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, সত্য মিথ্যে জানতে হলে দেব তোমার সঙ্গ। মিথ্যা ভেলকি ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তার চেয়েও অধিক মিছে তোমার নাকি শরীর কান্না। क्या बात क्या बात क्या बात, এটাই হচ্ছে আমাদের ঘটেছে না সাংকেতিক ছড়া। আরে বাবু পাস হয়ে গেছে, পাস। আরে এটাই তোমাদের ধান্দাবাজির আসল মূলধন। আমরা গ্রামগঞ্জ থেকে চিড়িয়া কিনে নিয়ে গিয়ে ওই বোম্বাই শহরে পাচার করে দিই। আরে আমাদের কাছে যে চিড়িয়া আছে তার দাম কিন্তু একটু বেশি লাগবে। আরে পাবে পাবে, পহলে তো চিড়িয়া দেখাও। আরে এই তো চিড়িয়া, আরে আমাদের সাবিত্রী, হ্যাঁ সাবিত্রী, क्या সাবিত্রী ওনাটা সরিয়ে এই বাবুর সঙ্গে বোম্বে চলে যা, বোম্বে। দাদা দাদা, আমি তো আপনার ছোট বোনের মতো, তাই আমি হাত জোড়া করে আপনার পায়ে ধরে বলছি আমাকে ছেড়ে দিন। নাকি ভাই বলে কান্না শুনতে আমি এখানে আসিনি। এই তোমরা ওকে আমার গাড়িতে তুলে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামা বাবুর ফোন। হ্যালো মামা বাবু, কি বলছেন কি? হ্যাঁ 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 বুঝতে পারছি, হ্যাঁ ভাবেন না, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাবিত্রী ভেতরে যাও। না না না, আমি যাব না, আমি যাব না। এই এটা কিরকম হলো? মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দিলে যে? মামা বাবুর হুকুম। আরে কে তোমাদের মামা বাবু? দুর্যোধন পাল। আরে তিনি এমন সময় এমন হুকুম দেবেন কেন? কারণ তিনি এইমাত্র জানতে পেরেছেন যে আপনি আমাদের খদ্দের নন, ভারত কথা পত্রিকার সাংবাদিক যুধিষ্ঠির মন্ডল। কে অস্বীকার করতে পারেন? না। জননেতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দুর্যোধন পালের আসল চেহারাটা ফাঁস করবার জন্য আমি এখানে এসেছি।
সুযোগ তুমি পাবে না শয়তান, তার আগে তোমাকে মরতে হবে। না! সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করো না, তাহলে সরকারি বুলেট হজম করে এই মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। এ কি বড় বাবু আপনি? যুধিষ্ঠির মন্ডল তো কাছাকাছি করে নাই ছোকরা, তাই তো লোকাল থানায় কল করে বড়বাবুকে আমি সঙ্গে করেই এনেছি। তাই তো উপযুক্ত সময়ে আমি এই ধাবার আড়ালে উৎপেতে বসেছিলাম। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না যে এই ধাবার ভেতরে বেআইনি অস্ত্র আর নারী পাচারের ব্যবসা চলছে, আর সেই ব্যবসার আসল মালিক হলো ওই দুর্যোধন পালের মতো একজন জননেতা। অনেক আগে আমি সন্দেহ করেছিলাম স্যার, সেই জন্য তো কলকাতা গিয়ে মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে ঢোকার সাংকেতিক ছড়াটা আমি জেনে এসেছি। আপনি একজন সৎ নাগরিক হিসেবে আপনার কর্তব্য করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেরি করবেন না স্যার, ওই মেয়েটাকে উদ্ধার করে এদের সবাইকে থানায় নিয়ে চলুন। কিন্তু তার আগে যে আমাকে একটা জরুরি কাজ শেষ করতে হবে। ঠিক আছে স্যার। দুর্যোধন পালের সবচেয়ে বড় শত্রুকে শেষ করে দিতে হবে। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি সারা, দুর্যোধন বাবু প্রতি মাসে আমাকে 50,000 করে টাকা দেয়, আর তার পেছনে লাগা শাস্তি আর তোকে পেতেই হবে। তার মানে আপনি এদের লোক, সত্য মেয়ে বোঝাতে শপথ নিয়ে আইন রক্ষকের পোশাক পরে আপনি এইসব সমাজ বিরোধীদের কাজ করছেন। কি করব বলো ভাই, যার নুন খাচ্ছি তার সঙ্গে তার বেইমানি করা চলে না, তাই কিছুক্ষণ আগে দুর্যোধন বাবুকে ফোন করে আমি তোমার আসল পরিচয়টা ফাঁস করে দিয়েছি। তোমার মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষ, ক্ষুদিরামের আত্মত্যাগের ইতিহাসকে আপনারা কোনোদিন মুছাইতে পারবেন না। এই মুহূর্তে আমি আদালতে গিয়ে তোমাদের সকালে মুখোশটাকে আমি টেনে খুলে দেবো। তার আগে তোর মাথার খুলিটাকে আমি উড়িয়ে দেবো শালা। না না বড় বাবু না, ভোটারকে কোনো খুন জখম করে চলবে না, মামা বারণ করে দিয়েছে। তাহলে কি ছেড়ে দেবো নাকি? না, ওর মুখে কাপড় গুজে হাত পা বেঁধে বাল খাড়া করে বন্ধ রাখতে বলেছেন। কাল রাতে এসে নিজেই ওর বিচার করবেন। চলে না না না, আমি যাবো না, না আমি যাবো না। এইভাবে সত্যের মুখকে তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না। কে আছো আমাকে বাঁচাও। তার আগে তোর আওয়াজটাকে আমি বন্ধ করে দেবো শালা। সাংবাদিক, তুমি জানো না এই অঞ্চলে সত্য কথা বলা নিষেধ। এই অঞ্চলে শুধু একটা কথা জপ করতে হবে, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। যুধিষ্ঠির কে? দরজা খোলা আছে, ভেতরে এসো। আমাকে বাঁচান জেঠামশাই, আমাকে বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ভীম, তুই অমন করে চিৎকার করছিস কেন? বড় খোকা বাড়িতে নেই, পত্রিকার কাগজ কিন্তু কলকাতায় গেছে, সন্ধ্যেবেলায় ফিরবি। রোডের ধারে যে 10 কাঠা জমিটা ছিল, দুর্যোধন বাবু রাতারাতি সেখানে প্রাচীর তুলে ঘিরে নিয়েছে। ঘিরে নিয়েছে? বলে ঘিরে নিলেই হলো? বলে এটাকে মগের মুল্লুক, তোর কাছে কোনো দলিল নেই? আছে, দলিল আছে। সেই দলিল নিয়ে আমি থানায় গিয়েছিলাম। থানার বড় বাবু বললেন এইসব কাগজপত্রের ব্যাপারে আমি কিছুই বুঝি না, তুই আদালতে যা, কোর্টের অর্ডার নিয়ে আয়, তাহলে আমরা দেওয়াল ভেঙে দেবো। ভাঙবে না, ভাঙবে না। ওই দুর্যোধন পালের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। সে যদি ওই শয়তানটা এই অঞ্চলের সব জমি গ্রাস করে বসে আছে। আমার পেছনে অনেকদিন ধরে লেগেছিল, টাকা হলেই বলতো ওই জমিটা আমায় দিয়ে দে, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। মাত্র 10,000? আর ওই জমিটার দাম তো 2-4 লাখ টাকার কম হবে না। জেঠামশাই, আমি ভেবেছিলাম আমি জমিটা বিক্রি করে আমার বোন উত্তরার বিয়ে দেবো, কিন্তু গায়ের জোরে জমিটা দখল করে নিল। দখল করে নিল? বলে দখল করে নিলেই হলো? শোন, আজ সন্ধ্যেবেলায় তুই আমার সঙ্গে উকিল জীবন মন্ডলে বাড়ি যাবি। না জেঠামশাই না, কোর্ট কাচারি চালাবার মতো তোর টাকা আমি কোথায় পাবো? মা বাবা মারা যাওয়ার পর আমি সামান্য ফুলের ব্যবসা করে পেট চালাচ্ছি। আরে টাকার জন্য তুই ভাবছিস কেন? টাকার জন্য তুই ভাবছিস কেন? আজ আমার মাস্টারটা না থাকলে কি হবে? মাসে মাসে আমি পেনশনটা তো পাচ্ছি না কি? এ আপনি কি বলছেন জেঠামশাই? নিজের পেনশনের সামান্য কটা টাকা আপনি পরের জন্য খরচ করবেন? পর? কে পর? ওরে ভীম, আমরা নিজেরাই আপন পরে
নিজেদের ঘিরে রাখি বলে তো ওই দুর্যোধন পালের মতো শয়তানেরা তার শয়তানি বেড়া জালে আমাদের আটকে রাখতে চাইছে। কিন্তু জ্যাঠামশাই অত টাকা টাকার জন্য তুই ভাবিস না ভীম, টাকার জন্য তুই ভাবিস না। এই মাস্টার কৃষ্ণকান্ত সারাটা জীবন সত্যের জন্য সংগ্রাম করে সর্বশান্ত হতে পারে, কিন্তু এখন আমার দুই পুত্র আছে, যুধিষ্ঠির আর অর্জুন। বাবা চমৎকার বাবা চমৎকার, সারা জীবন তো নিজের পয়সায় ভূতের বাপের শ্রাদ্ধ করেছেন, এবার ওই ছেলে দুটোকে পথে বসাতে চাইছেন। সেটা না হয় আমি আমার ছেলেদের সঙ্গে আলোচনা করে নেব, তা নিয়ে তুমি কথা বলছো কেন ছোট বৌমা? আপনার ছোট ছেলের ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে বাবা। তার মানে কি বলতে চাও তুমি? আপনার বড় ছেলে তো পত্রিকার কাজ করতে গিয়ে দেশ উদ্ধার করছে, ওমা। কত টাকা রোজগার করে সেটা ভগবান জানে, ওমা। কিন্তু আমার স্বামী বর্তমানে মেসেতে চাকরি করে, মাসে মাত্র একবার বাড়িতে আসে, অথচ আপনারা আমার সুখ দুঃখের কথা একবারও ভাববেন না। বলে তোমার আমার দুঃখ কিসে? দুঃখ নেই, কলকাতা শহরের মেয়ে আমি, ওমা। ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করে কি পেয়েছে বলুন তো? বাড়িতে না আছে একটা কালার টিভি আর না আছে একটা ফ্রিজ। কালার টিভি না থাকলেও একটা সাদা কালো টিভি তো আছে ছোট, সেটাকেই না আমরা আমাদের মনের রঙে রাঙিয়ে নেব। তবে আর কি, টিভিটা নাই মনের রং দিয়ে রাঙিয়ে নিলাম, কিন্তু ফ্রিজের কি হবে? ফ্রিজ দিয়ে কি হবে? আমরা গ্রামের মানুষ, খেতেও জানি খাওয়াতেও জানি, তাই তো খাওয়া দাওয়ার পর যেটুকু খাবার বেঁচে থাকে আমরা কুকুর বেড়ালকে খাইয়ে দিই। ওই শহরের মানুষের মতো বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে 7 দিন ধরে পেট ভরাই না। ফ্রিজ কেনার যাদের মুরত নেই তারাই এসব কথা বলতে পারে, তবে আমি একটা কথা জানিয়ে রাখছি, আমার স্বামীর রোজগারের টাকায় কিছুতেই এই ছোট লোকদের পেছনে খরচ করতে পারবো না। খবরদার ছোট বৌমা, খবরদার, ভীমকে তুমি এইভাবে অপমান করতে পারো না। অপমান ভীম, অপমান কেন হবে জ্যাঠামশাই? আমি যে ছোট আমি সেটা জানি, যারা জানে না তারা তাদের নিজেদের ভাষায় নিজেদের চরিত্রটা সবাইকে চিনিয়ে দেয়। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যেবেলায় তুই আমার সঙ্গে উকিলের বাড়িতে যাবি তো? নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে একবার ওই দুর্যোধন পালের বাড়িতে যাব, ওর সামনে গিয়ে বলে আসবো এই ভীম মাইতি জান দেবে, কিন্তু তার বাপ ঠাকুর তার জমি কাউকে দেবে না, কিছুতেই না। দুর্যোধন বাবার বিরুদ্ধে ওকে খেপিয়ে দিয়ে কাজটা কিন্তু তোমরা মোটেই ভালো করনি। কত বড় মনের মানুষ, এই তো সেদিন আমাদের বাড়িতে এসে নিজের টাকায় আমাদের পত্রিকার জন্য একটা মেশিন কিনে দিতে চেয়েছিলেন। এর পেছনেও ভোটের অঙ্ক আছে। গতবারে উনি ভোটে দাঁড়িয়েছিলেন, সব জায়গায় গিয়ে থাকলেও এ গ্রামের একটা মানুষ ওনাকে ভোট দেয়নি, তাই 300 ভোটে হেরেছিলেন। তাই তো এবারে আমাদের গ্রাম থেকে কবজা করার জন্য উনি আমাদের ঘুষ দিতে চাইছে। ঠিক, একদম ঠিক কথা বলেছো বড় বৌমা। ওই শয়তানটার টাকা নিলে ওর শয়তানি খবর কিন্তু আমাদের পত্রিকায় ছাপাতে পারবো না। তাতে যদি আমাদের উন্নতি হয় তাহলে তাই করবেন বাবা। না, আমার পত্রিকা সব সময় ওই শয়তানটার মুখোশটা খুলে দেবে। আর সেটা করতে গিয়ে তো আপনার পরনের কাছাটাই খুলে গেছে বাবা। ওমা। তাহলে এই ভুয়া আদর্শের কথা লিখে গেলাম। লিখতে হবে রে ছোট, লিখতে হবে। ওই শয়তানটা গ্রামের ছেলেগুলোকে নেশায় মাতাল করে দিয়েছে, গরিব ঘরের মেয়েগুলোকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে দিচ্ছে, ক্ষমতার জোরে সবার জমি কেড়ে নিচ্ছে। তাতে তোমার কি? এদেশে আদর্শের কোনো মূল্য নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে মানুষের পরিচয় তৈরি করে। তবু এ দেশটা হলো বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণের দেশ। সেই দেশের মানুষ হয়ে সামান্য বাড়ি গাড়ির জন্য আমরা আমাদের বিবেক বিক্রি করব? বিবেকের আগুন দিয়ে তো আর রান্নাঘরে উনুনে জ্বলবে না। জানি জানি রে ছোট, জানি আজকের দিনের উন্নয়নশীল মানুষরা শুধু নিজেদের রান্নাঘর নেই মেতে আছে, তাই তো যৌথ পরিবার থেকে পালিয়ে গিয়ে 500 স্কয়ার ফুটের পায়রার খোপে সংসার পাচ্ছে, নাইট ক্লাবের অন্ধকারে পরের বউয়ের কোমর ধরে নাচছে, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমের বনবাসে পাঠিয়ে দিয়ে বিগ বাজারের চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে আজকের আধুনিক ভিখিরিরা গাইছে ঝুম বারাবার ঝুম সারাবে। এরপর যদি দুর্যোধন বাবু প্রতিশোধ নেয় তখন তুমি কি করবে? গান্ধী, সুভাষ প্রতিশোধের কথা ভেবে যদি ঘরে বসে থাকতো তাহলে দেশটা কখনো স্বাধীন হতো না ছোট বৌমা। কি হলে কি হতো সেটা আমার জানার দরকার নেই। ওমা। আমি কলকাতা শহরের মেয়ে, তাই সত্যের সাদা শাড়ি পরে আদর্শের মন্দিরে আমি শুয়ে থাকতে পারবো না। আমার চাই বাড়ি, ছোট ছোট চাই গাড়ি, টাকা পয়সা গহনা, আর তা যদি আমি না পাই তাহলে আমার স্বামীকে আঁচলে বেঁধে আমি কলকাতা শহরের মেয়ে আবার ওই কলকাতাতেই ফিরে যাব। থাক থাক বড় বৌমা, ওকে ডাকবার কোনো প্রয়োজন নেই। এতদিন পর আমি জানতে পারলাম
আমি একটা অতীব সত্য নিয়ে বেঁচে আছি। না না বাবা না, ওরা ভুল করছে। ওরা আজকে শিক্ষিত সমাজ ব্যক্তি স্বার্থের আকাশে উন্নয়নের রঙিন ফানুস হয়ে একা একাই উঠতে চাইছে বাবা, কিন্তু আমরা সবাইকে কাছে নিয়ে বুকে নিয়ে বাঁচতে চাইছি বাবা। পারবে না মা, পারবে না। মহান ভারতের মহান মাটিতে শুরু হয়ে গেছে নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে এই কৃষ্ণকান্তের বাঁশি শুনে কেউ ছুটে আসবে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন কেউ অস্ত্র হাতে বেরিয়ে আসবে না। তাই তো বলছি বৌমা, যদি বাঁচতে চাও তাহলে ওই শয়তানটার খাতায় নাম লিখিয়ে নিজেদের উন্নয়নের পত্র পরিষ্কার করে নাও বৌমা। বাবা না না বাবা না, অমন কথা আপনি ভাই বলবেন না। আপনি একদিন আমাকে সত্যের মধ্যে দীক্ষা দিয়েছিলেন। ব্যক্তি স্বার্থকে বলে দিয়ে নিজেকে এই ভারতের মহামানবের একজন বলে ভাবতে শিখিয়েছেন। তাই কর্তব্যের আহ্বানে আজ আমাকে এখানে আসতে হয়েছে। বড় বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? পুলিশের ডিউটির কার কোনো ঠিক ঠিকানা আছে মাস্টার মশাই? তা আপনার ছেলে কোথায়? ছোট ছেলে অর্জুন তো বর্ধমান থেকে কাজ করছে, আর বড় ছেলে তো পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে। কাগজ কিনতে কলকাতায় গেছে নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে মিটিং করতে গেছে? সন্ত্রাসবাদী মানে আপনি কি বলতে চাইছেন বড় বাবু? হ্যাঁ, আমরা গোপন তদন্ত করে জানতে পেরেছি যে যুধিষ্ঠির বাবু এক ভয়ঙ্কর উগ্রপন্থী দলের সদস্য, আর তারই প্রেস থেকে সন্ত্রাসবাদীদের প্রচারপত্র ছাপা হয় আর অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হয়। বাহ 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 বাহ, আপনার আবিষ্কার তো পৃথিবীর অষ্টম আশ্চর্যকে লজ্জা দেব অফিসার। পুলিশের লজ্জা শরম বলে কিছু থাকতে নেই। যেদিন থেকে আমি পোশাকটা পরেছি সেদিন থেকে আমি আইন শৃঙ্খলা আর সত্য ধর্মের অতন্দ্র প্রহরী। একটা কথা শুনুন অফিসার। হ্যাঁ, বলুন। হাতের দাঁত যেমন চিবোবার জন্য নয়, শুধুই দেখাবার জিনিস, তেমনি আপনাদের এই পোশাকটাও আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য নয়, মানুষকে ভয় দেখাবার জন্য। কিসের জন্য যে কি সেটা আপনাদের বই সার্চ করলেই বোঝা যাবে। বোঝা গেছে স্যার, বোঝা গেছে। সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এদের প্রেস থেকে এই উগ্রপন্থীর পোস্টার আর এই রিভলভারটা পাওয়া গেছে। আমাদের কাছে রিভলভার, পোস্টার? না না না, অসম্ভব অসম্ভব। অসম্ভব কি সম্ভব সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন মাইরে। ইন্সপেক্টর, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। না না বাবা না, ভুল নয় বাবা, ভুল নয়, ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ বাবা, ষড়যন্ত্র। ওই দুর্যোধন পালের সঙ্গে সলা পরামর্শ করে তারই নির্দেশে এই মিথ্যে ঘটনাটা সাজিয়েছেন, তাই বাইরের লোকটা সঙ্গে করে নিয়ে এসেছেন আমাদের বাড়ি সার্চ করার জন্য। ভুল করছেন ম্যাডাম। আমাদের আইনে পরিষ্কার বলা আছে কোথাও কোনো সার্চ করতে গেলে সেখানকার একজন সাধারণ মানুষকে সাক্ষী হিসেবে সঙ্গে রাখতে হয়, আর কি কি মাল পাওয়া গেল একটা লিস্ট তৈরি করে তাকে দিয়ে সই করাতে হয়। তাই এত লোক থাকতে দুর্যোধন পালের পোষা গুন্ডাকে সঙ্গে করে নিলেন, তাই না? আর একটা কথা বললে তোর ইজ্জতের কথা আগুন লাগিয়ে দেবো। গোদাই বাবু, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি গুন্ডা কিংবা মস্তান নন, আপনি একজন সৎ, ন্যায়বান, আদর্শবান, বিবেকবান, ধর্মপ্রাণ মানুষ। যে আপনি এই পুলিশের কাছে সাহায্য করতে এসেছেন। জানেন, এই কাগজটাতে একটা সই করুন তো। আর মাস্টার মশাই, আপনি আমার সঙ্গে থানায় চলুন। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? যতক্ষণ না আপনার বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনি হাজতেই থাকবেন। চলুন। না না বাবা না, আপনি যাবেন না, আপনি আমার সঙ্গে আসুন। কে ভেবেছেন কি আপনারা, হ্যাঁ, ওই পোশাকটা গায়ে দিয়ে ওই জন্মটা তাবেদারি করবেন আর সেটা আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? কখনো না। আসুন বাবা, আপনি আমার সঙ্গে আসুন। পুলিশের কাছে একদম বাধা দেবে না। চল হন। ইন্সপেক্টর, আপনার চোখের সামনে একজন ভদ্র মহিলাকে অপমান করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছুই বলছেন না। আপনার কাছে যে ভদ্র মহিলা, এই পুলিশের কাছে সে একটা ক্রিমিনালের বউ ছাড়া আর অন্য কিছু নয়। নেহাত আমার মতো ধর্মপ্রাণ মানুষ বলে আমি এখনো চুপ করে আছি। অন্য কেউ হলে এই বুটের লাথি মেরে তবু আমার মাথাটা ভাঙতে পারবেন ইন্সপেক্টর। আমি আদালতে দাঁড়িয়ে আপনাদের নামে সাক্ষী দেব। আমাদের গায়ে কেউ কোনো কাটার আঁচড় লাগাতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে আপনার বড় বৌমাকে বলুন ওই দুর্যোধন বাবুর বাড়ি গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরতে, তাহলে সারা জীবন আপনারা সুখেই থাকবেন। জানি আপনাদের মহান দুর্যোধন পাল যে সুন্দরী মেয়েদের পছন্দ করেন, এটা জানি, কিন্তু এটা জানতাম না যে জমাদার থেকে অফিসার হওয়ার জন্য আপনি আপনার নিজের ঘরের মা
বন্ধে কত দিনের জন্য ওদের কাছে বন্ধক রেখেছিলেন? এই, আমার সঙ্গে থানায় চলে যাও। La 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 hey 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 la 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 hey 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 la 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 পৃথিবী হারিয়ে গেল মোর সাহারা মিশরের নীল রাত আকাশে মেলায় খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায় আকাশ রাঙাতে চায় প্রদীপ শিখায় হে 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 লা 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 জীবনে চলার পথে যত করি ভুলটাকে ভুল ভেবে ভাবি রাঙা ফুল আলোর পরশ খুঁজি মিছে আলে সূর্য লুকাতে চায় গাছের ছায়ায় হে 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 লা 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 গদাইদা, আরে ও গদাইদা, তাড়াতাড়ি এসো, আমার হাতে একদম সময় নেই, কত দেরি হয়ে গেল। আরে ও গদাইদা, এই 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 মেয়ে কি ব্যাপার এখানে ঢুকে হঠাৎ গদাইদা গদাইদা বলে চিৎকার করছো কেন? আচ্ছা তুমি দেখতে পাচ্ছ না যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি? কানকে চোখে দেখা জিনিস, ওটা তো কানে শোনার ব্যাপার। ও আচ্ছা, তা সেটা তোমার কানে ঢুকছে না কেন? ঢুকেছে রে বাবা, ঢুকেছে, কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকার সময় নেই। এই দুর্যোধন বাবুর বাড়িতে ফুল দিয়ে আমাকে আরো 10টা জায়গায় যেতে হবে, বুঝেছো? যাও যাও, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে ভেতরে গিয়ে গদাইদাকে পাঠিয়ে দাও। এই 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 তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো জানো? হ্যাঁ, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমাকে চেনো? তা কি করে চিনবো? তুমি তো অমিতাভ বচ্চন নও যে তোমাকে দেখলেই সবাই বলবে। এই এই কি? अरे जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है, जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है, कोठे पे लगा दो, अरे कोठे पे लगा दो, सीढ़ी का क्या काम है, मेरी अंगेरी में तुम्हारा क्या काम है, जो है नाम वाला, अरे जो है नाम वाला वही तो बदनाम है, मेरी अंगेरी में तुम्हारा क्या काम है। এই এই শাট আপ শাট আপ। শোনো, এটা না ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ এখানে সব চলবে না, এখানে ভদ্র ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? এই কি হলো? আমাকে একদম ভদ্রতা শেখাতে আসবে না, বুঝেছো? এখানকার সব কটা বাড়িতে আমি ফুল দিই, তারা সবাই আমাকে ডেকে বসিয়ে চা বিস্কুট খাওয়ায়। এই তোমার মতন কি আমাকে মেজাজ দেখায় না। এই কি মেরে বাবা, বুকে 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 মাথা মাথা খেয়ে নিল একদম। আর তুমি কি, তুমি হা করলেই যেন হাড় ভেতর থেকে লঙ্কা পটকা পাচ্ছে, ও বাবা। পট 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 দুম। ভগবান ভগবান, সকালবেলা কার মুখ থেকে ঘুম থেকে উঠেছে, হ্যাঁ? শেষমেশ একটা বদ্ধ পাগলির পালে আমায় ফেলে দিলে ভগবান। ও বাবু, কি হয়েছে? একা একা কি বিড়বিড় এই করছো? চল তো। তুমি পাগল ঠাগল নাও এই তো? শাট আপ শাট আপ, আই ক্যান টলারেট ইওর গুডনেস, আন্ডারস্ট্যান্ড? ইঞ্জিনি, আই, আমাকে ইঞ্জিনিতে গালাগাল যাচ্ছে। ওদিকে, ওদিকে। তোমাকে আমি এই ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এই যা, আমি তো লেখাপড়াও শিখিনি, ইঞ্জিনিও জানি না। ও বাবু, তুমি আমাকে যত খুশি গালাগাল দাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই শোনো 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 শোনো, বলছি কি হয় তুমি ভেতরে যাও, নালে যেখান থেকে এসেছিলে সেখানে মানে বাইরে যাও। আরে বাবা কিছু তো একটা করো এইসব ছেড়ে। এই তো কি এই তো?
এতক্ষণে পথে এসেছো। আরে বাবা, আমার সাথে কি চান করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। এই সবাইকে আমার কাছে মাথা নত করতে হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। ভালো কথার মেয়ে তুমি নও, তোমার জন্য দারোয়ান ডাকতে হবে। দারোয়ানটাকে কি? দারোয়ানটাকে তাড়াবো। দারুণ ডাকবে। ডাকবো। ডাকো ডাকো। ডাকো। দারোয়ান। এবারে ঠাকুর চাকর সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে কেউ কিচ্ছু বলবে না। আই, তুমি এবারে তো নতুন এসেছো তাই না? এই শোনো, তাতে তোমার কি গো? হ্যাঁ, তোমার বাবা, দুদিন হলে এবারে কাজে এসেছে, তার মধ্যে কাজে ফাঁকি দিয়ে এখানটায় গান গাওয়াচ্ছে। দাঁড়াও, ওই দুর্যোধন বাবুকে বলে না তোমার চাকরিটা আমি ফুটো দুম করে দেবো। ও আচ্ছা আচ্ছা, তা তোমার দুর্যোধন বাবু বুঝি তোমার সব কথা শুনে মেনে চলে? কেন শুনবে না? সেই 7 বছর ধরে আমি এই বাড়িতে ফুল দিচ্ছি। আমার দাদার ফুলের দোকান আছে, দাদার দোকানে বসে আমি বাড়ি বাড়ি ফুল দিই। আমার দাদার নাম ভীম মাইতি। কি বললে? তুমি তুমি ভীম মাইতির বোন? আগে হ্যাঁ, এখানকার সবাই আমাকে এক ডাকে চেনে। আমার নাম উত্তরা। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো, তুমি আমাকে চিনতে পারলে না? আরে বাবা, আমি তোমার দুর্যোধন বাবুর ভাই, তোমার সেই অভিমন্যু। কি? তুমি আমাদের সেই অভিদা? আগে হ্যাঁ। বাবা, তোমাকে না একদম চেনা যাচ্ছে না, কত বদলে গেছো তুমি। উত্তরা উত্তরা, মাত্র 7 বছর গ্রামে ছিলাম না, তাই বলে তুমি আমাকে চিনতে পারবে না, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। উত্তরা, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তুমিও তো আমায় চিনতে পারো। কি করে চিনবো বলো, কি করে চিনবো? এই 7 বছরে আসলে আসলে 7 বছরে একটা মেয়ের শরীরে এতটা পরিবর্তন হয়ে যায় যে অনেক সময় 7 বছর বাদে সেই মেয়েটাকে দেখলে তারই আপনজন অনেক সময় কি চিনতে পারে না। তাই বুঝি? ঠিক তাই। সেই 7 বছর আগে, কলকাতা যাওয়ার আগে তোমায় যখন শেষবার দেখেছিলাম, তখন তুমি ছিলে রঙিন জামা পরা একটা ছোট্ট ফুলের কলির মতো। আর আজ আজ সেই কলিটা তার সমস্ত পাপড়ি মেলে ধরেছে। তাই তো তোমার এই নতুন রূপটাকে আমি 2 চোখ ভরে বারবার দেখতে চাই। উত্তরা, তুমি আসবে বলেই আকাশ মেঘেলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ায় সব ফুল ঝরে যায়নি। চরণে তোমার কিঙ্কিনি সম সাদ হয় মোর বাজিতে। অঞ্জলি দিতে প্রাণ চাহে মোর, ফুল নাই মোর সাজিতে। উত্তরা, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে বলি আমি। বুক করে দূর দূর নতুন জীবন শুরু, বুক করে দূর দূর নতুন জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথা তুই কেন বোঝো না? লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে বলি আমি। আই হুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, হুক করে দুরু দুরু নতুন জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথা তুই কেন বোঝো না? এখন আমার আর তো দেরি সইছে না, তোমায় ছাড়া রাত আমার কাটছে না। এখন আমার আর তো দেরি সইছে না। তোমায় ছাড়া রাত আমার কাটছে না। তাই রূপ করে দুরু জীবনে সুখী কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি এ কথা কি কেন বুঝবে না? তাই রূপ করে দুরু জীবনে না না অভিদা, আজ আমাদের এখান করার কোনো অধিকার নেই। কেন নেই? উত্তরা, আজ তো আমরা বড় হয়ে গেছি, আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যতের পথ তৈরি করে নিতে পারবো। না পারি না, কারণ আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো আজ চলতে রাতে স্বপ্নের মতন হারিয়ে গেছে। উত্তরা, আমি বেশ বুঝতে পারছি তোমার আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। না। আমি একজন সামান্য ফুলবালি, আর তুমি
তুমি কোটিপতি। না উত্তরা না, ভগবানের সৃষ্টিতে আজকে আমরা সব মানুষই সমান, শুধু বাইরের পোশাকে কেউ হয়তো রাজা, কেউ আমরা ফকির। সাবাস সাবাস অভি সাবাস, তোর মতো শিক্ষিত ছেলে উপযুক্ত কথাই বলেছিস, তাই তো বন্ধু বলে পরিচয় দিতে বুকটা আমার গর্বে ফুলে উঠছে। আরে হোয়াট আ সারপ্রাইজ! সহদেব তুই এখানে? না না, দাদার ডাকে আমি না হয় দেশে ফিরে এসেছি, কিন্তু কলকাতায় আমি তো তোকে সব কাজে দায়িত্ব দিয়ে এসেছি, তাহলে সেই সব দায়িত্ব ছেড়ে তুই হঠাৎ এখানে চলে এলি কি ব্যাপার? কারণ আমরা যে ব্যাংকে লোনের জন্য দরখাস্ত করেছিলাম হ্যাঁ। সেই ফাইলটা সই না করে তুই এখানে চলে Oh, এসেছিস, shit. তাই তো সেই ফাইলটা নিয়ে আমাকে এত দূর চলে আসতে হয়েছে। সরি, আমি এক্সট্রিমলি সরি মাই ফ্রেন্ড। দে ফাইলটাতে সই করে দি, দে। এত তাড়াহুড়োর কিছুই নেই বস। আর কি বলি বস? সহদেব আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, হ্যাঁ আমার সামনে কিন্তু এই বস শব্দটা একদম উচ্চারণ করা যাবে না। হ্যাঁ দেখ উত্তরা, আমি আর তুই সেই ছোট্টবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, যদিও উত্তরা আর আমি খুবই গরিব ঘরে মানুষ, তবুও তুই কোনোদিন আমাদের দূরে সরিয়ে দিসনি। তোর কোম্পানি ম্যানেজার করে আমাকে তুই কলকাতা নিয়ে গেছিস। তাই বলে তোমাদের মালিক কর্মচারী সম্পর্কটা তো আর বদলে যাবে না। এই, না না শোনো উত্তরা, আমি কিন্তু এই ধরনের কোনো সম্পর্কে বিশ্বাস করি না, তাই তো আগে আমি তোমায় যেমন ভালোবাসতাম এখনো ঠিক ততটাই ভালোবাসি। দেখ অভি, তোর মুখে সেই ছোট্টবেলা কথা শুনতে যেমন ভালো লাগছে, হ্যাঁ। সেই সাথে বড় ভয় করছে অভি। আরে ভয় কিসের ভয় সহদেব? তোর দাদা দুর্যোধন বাবু এই অঞ্চলে দণ্ডমুণ্ডের কর্তা, অর্থের অহংকারে এই অঞ্চলের মানুষকে তিনি মানুষ বলে ভাবেন না, তার একটাই মাত্র স্লোগান, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়। Yes, he is coming. Dance, সহদেব। मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से कार तक, इस जमे से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई नहीं। मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से कार तक, इस जमी से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई नहीं। সেই দুর্যোধন পালের ভাই ওই সামান্য একটা ফুলওয়ালিকে ভালোবাসার সাহস কোথা থেকে পেল? দাদা না না বাবু, ও অভিদার কোনো দোষ নেই, আসলে আমরা দুজনেই সেই ছোট্টবেলা থেকে। চুপ! মালিকের সামনে মাথা উঁচু করে কথা বলবি না। আমার ভাইয়ের বুকামির সুযোগ নিতে পারি বহুবার স্বপ্ন দেখছিস। না দাদা না, উত্তরা কোনো দিন আমার স্বপ্ন দেখা সাহস পাবে না। অভি নিজে কথা দিয়েছিল ও। এই! তোদের দাঁত মুখে নিয়ে কে কখন কাকে কি কথা দিয়েছিল আজ তার কোনো মূল্য নেই রে। দাদা আচ্ছা বুঝতে পেরেছি, তুই আর উত্তরা একই গ্রামে থাকিস তো? এটা তোদেরই ষড়যন্ত্র। না দাদা, এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। আমি উত্তরাকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, আর উত্তরাকেই আমি বিয়ে করতে চাই দাদা। রাজকুমারীর সাথে কখনো ফুলওয়ালি বিয়ে হতে পারে না। দাদা। এই মেয়েটা ভালোবাসা বোঝে না রে, দাদা। বুঝে তো সম্পত্তি, তাই ছলা কলায় ও তোকে বলিয়ে রাখতে চায়। না না বাবু, আমি টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। কাল থেকে তোকে যেন বাড়ি 30 বেলায় না দেখি। উত্তরা যদি এ বাড়িতে না থাকে তাহলে বাধ্য হয়ে আমাকে ওর সঙ্গে ওদের বাড়ি চলে যেতে হবে দাদা। সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের উপরে এত বড় কথা বলার সাহস কোথা থেকে পেলে? দাদা। কি আছে ওর? শিক্ষা দীক্ষা আভিজাত্য বংশমর্যাদা কি দিয়ে তোকে সুখী করবে? বাবু, হাটে বাজারে সুখের কোনো মূর্তি কিনতে পাওয়া যায় না বাবু। মানুষ নিজেই নিজের সুখকে মনের মতন করে তৈরি করে নেয়। তুই ঠিক বলেছিস উত্তরা, সোনার পালঙ্কে শুয়ে রাজার চোখে ঘুম আসে না, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে ফকির নিশ্চিন্তে নিদ্রা যায়। অভিমন্যু, এই মেয়েটার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে আমি কিন্তু তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই দাদা। আমার মা বাবা আমার জন্য যা রেখে গেছেন, আমি কলকাতায় সেগুলোকে বিক্রি করে আমার উত্তরাকে নিয়ে কলকাতায় গিয়ে থাকবো। ইটস সিম্পল। তুই সম্পত্তি বিক্রি করে দিবি? হ্যাঁ দাদা। তুই জমি বিক্রি করে দিবি? দাদা। যে জমিকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যে জমির ভাগ দেবার ভয় আমি জীবনে বৃথা করিনি, তুই দুর্যোধন পালের সিন্ধুক থেকে সেই জমির দলিলগুলো বিক্রি করে দিবি? দাদা দাদা, আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এছাড়া কোনো পথ খোলা নেই আমার কাছে। আছে। পথ আছে মানে? কি 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 পথ? আমার কথা না শুনলেই কুমারী মেয়ের জীবনটা আমি টাচ নাচ করে দেবো। দাদা আরে, আজ থেকে 3 দিনের মধ্যে ঠিকানাটা বদলে যাবে। না। তোর সঙ্গে বিয়ে দিয়ে আমি ওকে বাড়ি বউ করবো। হ্যাঁ কি 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 সদেব ঠিক শুনলাম? দাদা তুমি কি বললে? তুমি সত্যি বলছো দাদা? আরে হ্যাঁ, তোর সুখেই তো আমার সুখ। তাই তুই যাকে ভালোবাসিস সেই সামান্য ফুলওয়ালি হলো আমার কাছে রাজকুমারী। তাই তো এতক্ষণ ধরে তোদের ভালোবাসার জোরটাকে আমি একটু যাচাই করছিলাম। দাদা 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 প্লিজ দাদা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি 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 তোমায় ঠিক বুঝতে পারিনি। আমি না বুঝে কেন যে তোমায় এত খারাপ কথা বলে ফেললাম। প্লিজ দাদা ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। ও সবাই তো করে।
সেই মহাভারতের যুগ থেকে দুর্যোধন নামটা শুনলে সবাই তাকে ভিলেন মনে করে। তাই তো আমি নবভারতের মানুষদের নতুন স্লোগান শোনাতে চাই। বলো, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বাবু বাবু আপনি আমায় ক্ষমা করে দিন বাবু, এতদিন ধরে এ বাড়িতে ফুল দিতে এসে আমি আপনার ফুলের মতন মনটাকে চিনতে পারিনি বাবু, আপনি আমায় ক্ষমা করে দিন। চুপ! তুমি হবে বাড়ির রাজ রাজেশ্বরী, তোমার স্থান পায় নয় বুকে। এসো মা, না মা, না বোন, না বোন, না বউ, না বউ, না শোনাটা মানে টেটেলিটা। এবার আমি নিজে তোমাদের বাড়িতে গিয়ে তোমার দাদার কাছ থেকে আমি তোমাকে বেঁকে চেয়ে নেবো। আপনি নিজে উত্তরার বাড়ি যাবেন? এই! কেন যাবো না? কেন যাবো না? গরিব বলে করা মানুষ নয়। হরিদাস পাল বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। না দাদা না, ওটা হরিদাস নয় দাদা, ওটা হরিদাস নয়, ওটা হলো চণ্ডীদাস। চণ্ডীদাস চণ্ডীদাস, চণ্ডীদাস। চণ্ডীদাস? হ্যাঁ। সেবার কে? হ্যাঁ? হরিদাস পালের নাম করা লোক বুঝি। হ্যাঁ। আসলে হরিদাস পাল আর এই দুর্যোধন পাল দুজনেই পাল বংশের গৌরব। তাই ভাবলাম যে এই দাঁড়িয়ে কেন বসো? হ্যাঁ তুমি বসো না। বসবে কেন? বাড়ি যাও। শোনো, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে, ওই দিন তোমাদের বিয়ে। চাপ! শালা বিয়ে করবে, ওই দিন তোমাদের দুজনে বিয়ে। যাও। যাচ্ছি বাবু, যাচ্ছি বাবু। আমরা হলাম কুয়োর ব্যাং, সেই কুয়োর মাপে আপনার মতন মহাসাগরকে কোনো দিনও মাপতে পারবো না বাবু, কোনো দিনও না, কোনো দিনও না। আমিও তোর বউ ভাব শেষ করে কলকাতায় ফিরবো, কিন্তু তার আগে এই গ্রামের প্রত্যেককে ডেকে বলবো এতদিন আপনারা একজন ভালো মানুষকে চিনতে ভুল করেছেন। তাই এবার আপনারা আমার সাথে বলুন, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। দাদা, দাদা তোমার স্নেহের অন্তরে আমার জন্য যে স্নেহের আলোটা তুমি জ্বালিয়েছিলে, তার আলোটাকে ভুলে এতদিন শুধু কালিটাকে গায়ে মেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আজ আজ এক অচেনা আলোর জোয়ারে তুমি আমার মনটাকে ভরিয়ে দিলে দাদা, কানায় কানায় ভরিয়ে দিলে, কানায় কানায় ভরিয়ে দিলে। আমি এখন আসি দাদা, পরে পরে ব্যাপারে কথা হবে। ভরে যাবে। এবার আমার ভোটের বাক্সটা কানায় কানায় ভরে যাবে। গেলবারে উত্তরদের গ্রামে কেউ আমাকে একটি ভোটও দেয়নি, তাই মাত্র 300 ভোটে আমি হেরে গেছিলাম। এবার উত্তর ওদের গ্রামে গিয়ে আজকের এই ঘটনার কথা বলবে, আর সকলেই গরিব দর্দি দুর্যোধন পালের নামে জয়ধ্বনি করবে, আর আমার ভোটের বাক্সে বন্যা এনে দেবে। শালা, এই বুদ্ধি না থাকলে আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন পাল। কিন্তু দুর্যোধন বাবুর ভোটের বাক্সে যে দুর্যোগের ঘন ঘটা নেমে আসছে মামা। কেন দুর্যোগের ঘন ঘটা নামবে কেন? যে সংবাদপত্রের সাংবাদিক আমার পেছনে লেগেছিল তাকে তোরা গঙ্গাবতীর দাবার মধ্যে আটকে রেখেছিস। কিন্তু আপনি হঠাৎ ভীম মাইতির জমিটি দখল নিতে গেলেন কেন? তাতে তোর কি? ও তো এখন আপনার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে। ভীম আমার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে? শুধু তাই নয়, আবার কি? ভোটের খবর দেখানোর জন্য গ্রামে লোক এসেছে, আসো। আর ভীম মাইতি তাদের কাছে সমস্ত কথা বলে দিয়েছে, ঠিক। আর তাই তার আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এদিকেই আসছে। কেন আসবো না স্যার? যেখানে দুর্নীতি, যেখানে সত্যের গলা টিপে মারার চেষ্টা করা হয়, আমরা ক্যামেরা নিয়ে সোজা পৌঁছে যাই সেখানে। আসো আসো, তা কি নাম তোমাদের? এই না, কোন চ্যানেল? এই শ্মশান বাংলা। হ্যাঁ, এই শালি কি বাংলা? শ্মশান বাংলা? আগে হ্যাঁ স্যার, জাত পাত জমি দালালি সন্ত্রাসে দেশটা পুরো শ্মশান হয়ে গেছে, আর সেই শ্মশানের বুকে আমরা সত্যের ফুল ফোটাতে চাই, তাই আমাদের চ্যানেলের নাম শ্মশান বাংলা। বেশ ভয়ঙ্কর ধরনের ভীতিজনক একটা ভালো নাম। তা বলো আমাদের কাছে, মানে আমার কাছে কি জানতে চাও? বলছি স্যার, এই ক্যামেরা আমার দিকে ধরো। হ্যাঁ, ক্যামেরা। নমস্কার, শ্মশান বাংলার সমস্ত দর্শককে বলো হরি। এই শালি কি হরি? বলো হরি। তোর কেউ কি মারা গেছে? রাম রাম স্যার, মরবে কেন? এটাই তো আমাদের সিগনেচার টিউন। ও, সিগনেচার টিউন বাবু মারা গেছে? না না স্যার, আসলে কারোর সাথে কথোপকথনের আগে এটা আমরা ভূমিকা হিসেবে বলে থাকি। এবার আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হচ্ছে। এর আগে আপনারা এই গ্রামেরই এক গরিব চাষী ভীম মাইতির অভিযোগ শুনেছেন, এবার আপনারা মাননীয় দুর্যোধন পালের বক্তব্য শুনবেন। আমার বক্তব্য? এই আমার তো ধরো গিয়ে আমার হলো
আছে মামা। আমার একখানেই বক্তব্য, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। ব্যাস ভাই, আন্না। স্যার, আপনারা কি ভীমমাইটির জমিটা দৌড় করে দখল করে রেখেছেন? কেন? মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আর ভীম ভাইয়ের বাবা 25 বছর আগে ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছিল। ভীম তখন খুবই ছোট ছিল, তাই ব্যাপারটাও জানা ছিল না। সেই জমির দলিল আপনার কাছে আছে? অবশ্যই আছে। গোদাই, এই এদিকে এনে সিন্ধুকে চাবিটা নে, ওই দলিলটা নিয়ে যা। আমি কাঁচা কাজ করি না ভাই, কলকাতা থেকে নকল দলিল বানিয়ে এনেছি। নকল? স্যার, এই শালি, নকল কেন হবে? দলিলের নকল। দলিলের নকল? হ্যাঁ, দলিলের নকল। গোদাই, গোদাই, এই সেই নকল দলিল। এই শালা কি দলিল? দলিলের নকল। মাননীয় দর্শকেরা, আপনারা দলিল দেখলেন, আসল দলিলের নকল। এবার আপনারা বুঝতে পেরেছেন তো যে ভোটের আগে দুর্যোধন বাবুর মতো এমন মহান নেতা চরিত্র হরণ করার জন্য ভীমমাইতে এসে মিথ্যে অভিযোগ করেছিলেন। না, মিথ্যে নয়, সম্পূর্ণ খাঁটি সত্যি কথা। দুর্যোধন বাবু দলিল জাল করেছিলেন। আসল দলিল নিয়ে আমি আদালতে যাব। আদালতে যাবি? হ্যাঁ, আদালতে। আদালত দেখাচ্ছে সে দুর্যোধন পালকে? হ্যাঁ। আদালত? শালা দেওয়ানি মামলা, 20 বছর কেটে যাবে। হ্যাঁ? তুই মরে যাবি, তোর ছেলে পেলে মারা যাবে। তোর ছেলে পেলে কেন মরবে? তোর ছেলে পেলে উকিলের পেছনে টাকা ঢালতে ঢালতে সর্বশান্ত হয়ে যাবে। আপনি কি বলছেন বাবু? মামা বাবু ঠিক কথাই বলেছেন। বোঝা বোঝা, ডেটের পর ডেট পড়বে। আজ উকিল বাবুর ছেলের মুখে ভাত, কাল সৎ সাহেবের মা শ্রাদ্ধ, তখন বুঝবে খেলা। না বাবু না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আরে তাই বলে তো আমি আমার ন্যায্য পাওনাটা ছেড়ে দিতে পারি না। ছোটবেলা থেকে আমরা তো ওই জন্য ভোগ করে আসছি বাবু। সেই জন্য তো এতদিন পর্যন্ত কিছু বলিনি। গরিব মানুষ তোরা, চাষ করে খাচ্ছিস খা, কিন্তু তোর বাপটা যে এইভাবে আমার বাপের কাছে ওই জমিটা বিক্রি করে দিয়ে তোদেরকে এইভাবে ভাতে মেরে রেখে গেল কেন? ও, এখন তোর চোখ দিয়ে জল পড়া দেখে আমার বুকের মধ্যে দিয়ে কান্না বেরিয়ে আসছে। আপনি আমায় দয়া করুন বাবু, ওই জমিটা বিক্রি করে আমি আমার বোনের বিয়ে দেবো ভেবেছিলাম। আরে আমিও তো ওই জমি বিক্রি করে আমার বিয়ে। হ্যাঁ, কি করবি? বোনের বিয়ে দেবো বাবু। ওই জমি বিক্রি করে? হ্যাঁ। ব্যাস, তাহলে তোর আমার দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল। কি করে? শোন, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। কিন্তু এই, এখানে ভালো করে দাঁড়া। টিভিতে দেখি দেবে, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। কিন্তু- শোন, 1 পয়সা কম দিতে হবে না, শুধু শাখা দিবি, সিঁদুর দিবি আর মেয়েটাকে, হ্যাঁ? এই না, অন্তত একটা কাপড় পরিয়ে পাঠাস। কিন্তু গরিব ভিখারি বাড়ির মেয়েটাকে বিনা পণে কে বিয়ে করবে বাবু? আমি? হ্যাঁ, আমি তোর বোন উত্তরাকে। বেটা, আমি কেন? আমার ভাইয়ের সঙ্গে উত্তরা বিয়ে দিয়ে ওকে আমি আমার ভাতৃবধূ করবো। দেখ, তোর বোনের বিয়ে হয়ে গেল, আমার জমি আমারই রইল। কি? আরে তোর বোনই তো একদিন ওই জমির মালকিন। আরে শুধু ওই জমি কেন, গোটা সিন্ধুকের মালকিন হবে। হ্যাঁ, আপনি কি বলছেন বাবু? রাজা হয়ে এক ফুলবালিকে আপনি বউ করবেন? ছি ছি ভীম, ছি, ওসব কথা বলতে নেই। এই দুনিয়ায় শালা কেউ রাজা নয়, কেউ ভিখারি নয়, সবাই সমান। বাবু, মহারাজ হরিশ চন্দ্র রাজ্য দান করে সে শ্মশান রক্ষী হয়ে লভিল চণ্ডালবে। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাট লেখা কি খন্দা, কারো সমান নাহি যা চিরদিন, কাহারো সমান নাহি যা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। হরিদাস পাল বলে গেছেন, আমার পূর্বপুরুষ। আচ্ছা না স্যার, কথাটা বলেছিলেন চণ্ডীদাস। চণ্ডীদাস? এই সারি চণ্ডীদাস আবার কে? চণ্ডীদাস, চণ্ডীদাস, চণ্ডীদাস ওই চণ্ডীদাসে। ও, আমাদের পাশের গ্রামে থাকি বুঝি। মাননীয় দর্শকেরা, আপনারা দেখলেন তো দুর্যোধন বাবু সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। শুনবেন, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে। ওই দিন তোর বোনের বিয়ে, কেমন? ওই দিন তোমারও নিমন্ত্রণ থাকলো শ্মশান বাংলা। এই না, বোতল বাংলা না, চ্যানেল বাংলা। ওরে ভীম,
এবার দুহাত তুলে বল, মেরা ভারত মহান, গা দুর্যোধনের জয়গান। বলবো, নিশ্চয়ই বলবো। শুধু আমি একা নয়, আমাদের এ গায়ের সবাইকে এই মহাপুরুষের নামে জয়ধ্বনি দিতে বলবো। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বাস, এই শোন, সোজা রাস্তা দিয়ে যাবি না, এ পাড়া ও পাড়া দিয়ে বলতে বলতে যাবে, বলতে বলতে যাবে। হ্যাঁ? আর তোমরা ছবি তুলতে তুলতে যাবে। যাও। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমরা সবাই বলতে বলতেই যাব। হ্যাঁ। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। এ আপনি কি করলেন মামা বাবু? কেন? সামান্য এক টুকরো জমির জন্য ওই ভিকিরির বোনকে আপনি বাড়িতে তুলবেন? শুধু জমির জন্য নয় রে, ভোটের জন্য। সেই জন্য তাকে থেকে ভীমের জমিটা আমি দখল করে রেখেছিলাম। কলকাতা থেকে অভিমন্যুকে গ্রামে এনে রেখেছিলাম। আমি জানতাম ছোটবেলা থেকে অভিমন্যু আর উত্তরা দুজনের মধ্যে সম্পর্ক আছে। এবার এক দিলে দুই পাখি, ওই জমির সঙ্গে ভোটের বাক্স। তাই বলে সামান্য একটা ফুলওয়ালি বিয়ে বাড়ির কি হচ্ছে শালা দাঁত কেলানি বংশরাম? অত চলবে আমার ভাইয়ের গলায়। তারপর একদিন দুজনেই শেষ হয়ে যাবে। দুজনে মানে অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু। অভিমন্যু আজ আমাদের সম্পত্তি ভাগ করতে চেয়েছে। একবার যখন মুখ দিয়ে কথাটা উচ্চারণ করেছে, তখন একদিন ও কাজটা করবেই। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। কিন্তু অভিমন্যু তো আপনার নিজের মায়ের পেটের ভাই। জমির বদলে আমি এখানে ভাই চাই না রে। ওই জমি আমার প্রাণ, জমি আমার বুকের পাঁজর। তারপরে দুর্যোধন যেমন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দেবে, তেমনি আমিও বলছি আমার জমির এক কোনা ধুলো আমি কাউকে দেব না। মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পতন হয়েছিল। এটা নবভারতে, এই নবভারতের জমির লড়াই আমি আমার ভাইয়ের রক্ত নেব রে, রক্ত। নিজের হাতে নিজের ভাইকে? নিজের হাতে নয়, নিজের হাতে নয়। উত্তরাকে আগে বাড়ি বউ হয়ে আসতে দে, তারপর দেখে যে আমার খেলা। এমন প্ল্যান করে রেখেছি না, দেখবে একদিন অভিমন্যু নিজের হাতের বউকে কাতাম করে ফেলেছে। আর সেই খুনে তাই পুলিশ অভিমন্যুর গলায় ফাঁসির দড়ি চালাবে। তবেই তো দেশের মানুষ আমার পায়ে মাথা নত করে বলবে, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। গদাই, গদাই, আরে মেয়েটাকে এদিক নিয়ে এত দেখি, কেমন তৈরি করেছিস? এই সেই সাবিত্রী মামা বাবু। একই তবে রূপময় অপরূপ দিলডা, স্বপনের সমারোহ বেলা কেটে যা, সুরার সুরভিতে মন মন যেন আরি সারা পায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে হায় হায় হায়। মনে নয় মনে মন পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। আপনাকে তো আমি কোথায় দেখেছি না? আপনি ভোটে দাঁড়িয়েছেন না? আমরা সবাই আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। নেতা? সেবার কে? আমি কোন নেতা পেতা নই, সে সাল অন্য মানুষ। যে মানুষটা নীতি আর আদর্শের ঝোলা কাদিনের জনগণের ভালো মন্দের ঠিকাদারি নিয়েছে, তার আত্মাটাকে পার্টি অফিসে রেখে এসেছি, আর তার শরীরটা হেঁটে হেঁটে চলে এসেছে তোমাদের কাছে। এই শরীরটা শুধু তোমাদের শরীর ছিল। এদিকে এসো। আপনি কি বলছেন? দেওয়ালে দেওয়ালে আপনার ছবি দেখি, মাঠে ময়দানে আপনার ভাষণ শুনি, এই হলো আপনার আসল চরিত্র। আমরা সবাই আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। মেয়েটা নতুন এসেছে, তাই এখন জানে না সব দেবতারাই
রাতের অন্ধকারে দানব হয়ে ওঠে, আর তখন তাদের শরীরটা নারী মাংসের টুকরো না পেলে শান্তি পায় না। তাই নেতার পাঁচালি বন্ধ করে জমি একটা নাচ গান শোনাও দেখি, যাতে ভালোবাসার রেলগাড়িটা বুকের মধ্যে দিয়ে একেবারে ঝানঝান 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 করে ছুটতে পারে। চলো। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, হে নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, হে গাগর করে সোনা সোহাগ মাখতে দিল না, না নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, হে নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। কাঁচা কাঁঠাল পাকাতে যে কিলোতে হয় কাকে, রসের চিমটি না খেলে কি পিরিত বলো পাকে। কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল পাকাতে যে কিলোতে হয় কাকে, রসের চিমটি না খেলে কি পিরিত বলো পাকে। কলঙ্কেরই ভয় যে পাছে চাকতে দিল না, আমার কাঁচা পিরিত পাকতে দিল না, এই নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, এই নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। বাহ গদাই বাহ, নাচ গানটা তো ভালোই শিখেছিস, কিন্তু বাকি বাকি কাজগুলো কেমন শিখেছিস তা তোমাকে দেখতে হবে। গদাই, মেয়েটাকে আমার পুজোর ঘরে নিয়ে যা, আমি যুধিষ্ঠির কেসটা শেষ করতে হবে যাচ্ছি। যা। ঠিক আছে। বাবা বাবা, চিরকাল তোমাকে আমি আমার পুজোর ঘরে বন্দি করে রাখবো না। আমি এক নীতি আর এক আদর্শতে বেশি দিন বসে থাকতে পারি না। এক পার্টিতে যেমন 1 বছরের বেশি থাকতে পারি না, তেমনি এক মেয়ের সাথে 1 রাতের বেশি ঘর করি না। চলো শোনো বলো, আমরা ঠাকুর ঘরে যাই। চল চল চল। তার আগে এর একটা ব্যবস্থা করে দিল মামা। আরে সাংবাদিকের হাত মুখ বেঁধে রেখেছিস কেন? চল। সংবাদপত্রের স্বাধীনতাকে কোনোদিন খর্ব করবে না। ওটা ওটা যুধিষ্ঠির বাবু, দেখলে তো আমার নাম দুর্যোধন হলেও আমি কিন্তু গণতন্ত্র প্রেমী শান্তি প্রিয় মানুষ। তাহলে আমাকে এভাবে বন্দি করে রেখেছেন কেন? বাবুর নামে বাজে কথা বলার জন্য। সামনে ভোট, আর এই সময় তুমি বাবুর নামে কাজে ছেড়াচ্ছ কেন? কারণ উনি এখনো নিজেই এক গোলা পাকের মধ্যে ডুবে আছেন এই ধাবার আড়ালে। আড়ালে? ছি 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 ছি, আড়ালে উকি দেওয়া কি কোনো ভদ্রের কাজ? হ্যাঁ, আমি পাকে ডুবে থাকি আর তুমি সেই পাকে পদ্ম ফোটাও কেমন? তাতে তোমারও লাভ, আমারও লাভ। কিরকম কিরকম? আমরা তো তোমাকে আগেও বলেছি, আমরা তোমার প্রেসের জন্য নতুন মেশিন কিনে দেবো, দরকার হলে 2-4 লাখ টাকাও দেবো। টাকা 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 টাকার লোভে আমি দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না। আর যতদিন বাঁচবো কলম দিয়ে সাদা কাগজের পাতায় তোমাদের কালো ধাঁধার ইতিহাস আমি লিখে যাবো। এই সাংবাদিক, তোমার এই 2 টাকার কলম আমায় কিছুই করতে পারবে না। মনে রেখো, আমরা হলাম গিয়ে পলিটিশিয়ান। মাথায় টুপি, মুখে অহিংসার বুলি, আর চাদরের নিচে লুকানো থাকে বোমা আর পিস্তল। বোমা পিস্তলের আঘাতে মানুষ একবার মরে, আর কলমের মার মরার পরেও মানুষকে কলঙ্কের কাঁদাতে ডুবিয়ে মারে। তাছাড়া আমাকে যেভাবে আটকে রাখা হয়েছে, জনগণ যদি সে কথা একবার জানতে পারে আপনার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন? যে শালা পাবলিক আমার এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করবে, তাদের 2-4টে লাশ ফেলে দিয়ে বুঝতে পারবি এই দেশে যাদের টাকা আছে, রাজনীতি করার ক্ষমতা আছে, 2-4 জনকে খুন করার ক্ষমতা আছে, জনগণ আর প্রশাসন তার পায়ের কাছে বসে থাকে। আর তোকেও খবরদার বলছে, আমার গায়ে হাত দিয়ে নিজের মরণ কেটে আনবেন না। দুর্যোধন, কন্ট্রোল কন্ট্রোল। আর কোনো প্রশ্ন নয়, উত্তর নয়। সামনে দাঁড়িয়ে মৃত্যুর কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে সারাও যদি ঘা, ডায়ে পায়ে কোথাও পাবে না পার। কি করে পাবে? মৃত্যু যেত। ওদিকে তাকিও না, তাহলে বুকে ব্যথা পাবে, চোখে জল আসবে, আর আমাদের পুজোটাও মাটি হয়ে যাবে। কি করলেন মামা বাবু? মানুষটা যে মরে গেল। মরবেই,
দুর্যোধন পালের হাতের গাছ কখনো ভুল হয় না। গদাই, ছুরিটা গরম জলে ধুয়ে দেবে, এখানে যেন রক্ত লেগে না থাকে। ফেনাইল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে, আর লাশটাকে ধাবার আগুনে টুকরো টুকরো করে পুড়িয়ে দেবে। সকলে জানবে পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আর বউটা বিধবা হবে না। আমি আমি ভেবেছিলাম আপনি ওকে একটু ভয়টাই দেখে ছেড়ে দেবেন, তাই বলে ভোটের আগে এইভাবে মার্ডার করলেন। তাতে তো ভয় পাচ্ছিস কেন? এই দেশে প্রতিদিন 14টা করে লাশ পড়ে, প্রতি 54 মিনিটে একটি করে যুবতী মেয়ে ধর্ষিত হয়, প্রতি 24 ঘন্টায় 372 জন গৃহবধূ আগুনে পুড়ে মরে, হাজার 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 মানুষ ঘর ছাড়া হয়ে ত্রাণ শিবিরে গিয়ে খিচুড়ি খায়। এটাই এদেশের রাজনীতি। একটা 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 করে লাশ পড়বে, আর আমিও এক পা করে এগিয়ে যাব সিংহাসনের দিকে। চলো সোনামানা, আমরা ঠাকুর ঘুরে যাই। চল। গান না না, খুশির গান আমি গাইতে পারবো না। এখনই আমার বোন উত্তরার সিঁদুরদানের পর্বটা মিটে অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়ে গেল। এবার ওরা খুশিতে জীবনের জয়গান গাইবে। মা বাবা, তোমরা স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমার বোনটা যেন সুখী হয়, সুখী হয়, খুব সুখী। ও ঝন্টুদা, আরে ও অশোক বাবু, খাওয়ার ঘরের দিকে লক্ষ্য রাখো, কোনো নিমন্ত্রিত অতিথি যেন না খেয়ে ফিরে না যায়। এই দেখো কাণ্ড, ড্রাইভার গুলো বুঝে এখনো খায়নি। না, আমি যাই, ওদের ডেকে এনে খাইয়ে দিই। দাদা দাদা শোনো, যেও না দাদা। দাদা আমার আনন্দে চারিদিকে ছোটাছুটি করছে। তাছাড়া আমারও কি আজ কম আনন্দ হচ্ছে? সেই ছোট্টবেলার পুতুল খেলার বিয়ের স্বপ্নটা আজ সত্যিতে পরিণত হয়েছে। গরিবের সামান্য ফুলবালির বোন উত্তরা আজ অভিমন্যুর গলায় মালা দিয়ে পাল বংশের গৃহবধূ হয়ে গেল। এখন কি? এখন আমাদের ফুলসজ্জা আর বাসর জাগার পালা। আরে ছাড়ো, কেউ দেখলে আমি লজ্জায় মরে যাবো। এই কেন গো? আমি তোমায় ছাড়বো কেন? ছাড়বো কেন? আচ্ছা, আমি কি অন্য কোনো বউকে জড়িয়ে ধরেছি? আমি জড়িয়ে ধরেছি আমার নিজের বিয়ে করা বউকে। এই অসভ্য, কি সময় বুঝি পালিয়ে যাচ্ছে? উত্তরা, সময় আর স্রোত, এই দুটো জিনিস কারুর জন্য অপেক্ষা করে না, জানো তো? কি দেখছো আমার দিকে তাকিয়ে? জনম জনম হাম রূপ নিহারিনু, নয়ন না তিরুপেত ভেদ, লাখ লাখ যুগ হিয়া হিয়া পরে রাখিনু, তবু হিয়া জুরানে না গেল। छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक। छोड़ेंगे न हम तेरा साथ साथी मरते दम तक। मरते दम में अगले जन्म तक। अगले जन्म नहीं सात जन्म तक। सात जन्म नहीं जन्म जन्म तक। छोड़ेंगे न हम तेरा साथ साथी मरते दम तक। छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक। तुझसे मोहब्बत करके लज्जत पा ही गए जीने में।
गम के कदम तक कदम रचेंगे संग जन्मी जन्म तक छोड़ेंगे न हम तेरा साथ साथी मरते दम तक छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक আমি কিছুই দেখিনি বন্ধু, ভুল করে জোড়ার মাঝে এসে পড়েছি। এই শহরে তেমন কিছু কিন্তু নয়। হ্যাঁ ইস, তুমি কি অশুভ বলো তো সহদেব দা? তাতে কি হয়েছে উত্তরা? আরে খড় আর আগুন পাশাপাশি থাকলে তা তো জ্বলে উঠবে। সহদেব তবে দেখিস বন্ধু, কি? কাছে উঠে যেন এক কাঁধে পেরে ফেলিস। এর মানেটা কি রে? মানে মানে কি? মানে তুই 4 হাত থেকে হ্যাঁ। নতুন অতিথি তাকে নিয়ে 6 হাত। সহদেব এবার না বাড়াবাড়ি হচ্ছে, তুই জানো। আসো আসো সবাই প্রাণ ভরে আসো। হ্যাঁ ওই তো দাদা। বাবা বাবা কি সুন্দর মানিয়েছে আমার বউ। এই না না, ভাইয়ের বউ মানে আমার বউমাকে। হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম। এই উত্তরাকে আমি আমার বাড়ির গৃহলক্ষ্মী করবো মনে মনে আমি সেই স্বপ্নই দেখেছিলাম। আপনার স্বপ্ন তো পূরণ হয়েছে দাদা। আরো হবে, আগে বৌমাকে ঘরে নিয়ে যাই, তারপর তারপর কি দাদা? তোমাকে একেবারে এক গজ, এই না তোমাকে একটা গজমতির মালা পরিয়ে ঘরে তুলবো। তা তো পড়াতেই হবে দাদা। চাপ, তা তো পড়াতেই হবে দাদা। জানতেছিস, যা গাড়িগুলো এলো কিনা দেখ, বোমাকে ঘরে নিয়ে যেতে হবে না। যা। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি এখনই দেখছি দাদা, আমি এখনই দেখছি। দেখ দেখ ওই তো আরে শনিবালা, আরে জোরে জোরে শালে বাজাও, জোরে জোরে। আরে, জোরে, জোরে, জোরে। হ্যাঁ। জোরে জোরে। বাহ, 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 বাহ। গাড়ি এসে গেছে দাদা, হ্যাঁ। ফুলগেটের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চলো বৌমা। দাদা, আমাকে তোমার পায়ে তুলো দিয়ে শেষ বিদায় জানাও দাদা। না রে বোন, শেষ বিদায় বলতে নেই। বল না, বল, আসছি। দাদা খেলা হবে, খেলা এবার শুরু হবে নতুন খেলা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন গতকাল দুর্যোধন বাবুর ছোট ভাই অভিমন্যুর সাথে ভীম মাইতির বোন উত্তরার বিয়ে হয়ে গেল। এই ছবি আমরা বিয়ের আসর ও বৌভাতের অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার করছি। 1 কোটিপতি সাথে এক ফুলওয়ালি মেয়ের বিয়ে এক সমাজ জীবনে দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপনারা জানেন গতবারের ভোটে দুর্যোধন বাবু মাত্র 300 ভোটে হেরে গিয়েছিলেন। এবার দিকে দিকে উনার যে জয়ধ্বনি, তিনি এবার বিপুল ভোটে জিতবেন। হ্যাঁ হ্যাঁ, জিতবেন জিতবেন। দুর্যোধন বাবুকে কেউ এবার হারাতে পারবে না। উনি মানুষ নয়, দেবতা দেবতা। আরে আসুন আসুন ভীম বাবু, বলহরি বলহরি। দেখুন ভীম বাবু, আমাদের দর্শকরা এখন ওই সিরিয়ালের শাশুড়ি বৌমারা ঝগড়া শুনতে চাইছেন না। আপনাদের কথা শোনার জন্য উনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার একটাই কথা, আপনারা সবাই দুর্যোধন বাবুকে ভোট দিন। দেখুন, তিনি আপনার আত্মীয় হতে পারেন, কিন্তু তাকে ভোট দিয়ে এই মানুষের কি লাভ হবে? হবে হবে, লাভ হবে। চৈতন্যদেব যেমন গরিব দুঃখী অনাথ আতুরদের বুকে টেনে নিয়েছিলেন, দুর্যোধন বাবু তেমনি আমায় আপন করে নিয়েছেন। তিনি ভোটে জিতবেন, এই দেশের বুক থেকে ধনী গরিবের ভেদাভেদ মুছে দেবেন। সেটা কি এতই সহজ ভীম বাবু? ভাইয়ের সাথে বিয়ে দিয়ে তিনি তো আপনার জমিটাকে কবজা করে নিয়েছেন। বিভিন্ন জাতের মানুষকে ডেকে নিয়ে এসে চাষের জমি কেড়ে নিতে চাইছেন। মিথ্যে মিথ্যে। গরিবদের উন্নতি সহ্য করতে পারে না বলে এ মিথ্যে অপপ্রচার। মিথ্যে যদি, তাহলে আপনি দুর্যোধন বাবুর নামে মামলা করতে গিয়েছিলেন কেন? ওই অপপ্রচার আমি ভুলে গিয়েছিলাম, আর মাস্টার মশাই আমাকে ভুল বুঝিয়েছিল। ভীম, ছে ভীম ছে,
এসব তুমি কি বলছো? যে মাস্টারমশাই সারাটা জীবন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমাদের পাশে থেকেছেন, আজ তার নামে এভাবে বদনাম করছো? পাশে থাকানি বড় বৌদি ওই দেবতার মতো মানুষটার বিরুদ্ধে আমাদের সবাইকে খেপিয়ে তুলেছিল। দেবতা? কাকে দেবতা বলছো? যে মানুষটা ছলে বলে কৌশলে তোমাদের চাষের জমি কেড়ে নিচ্ছে, স্মাগলিং চোরাচালানের ব্যবসায় নিজের সিন্ধুক ভরে তুলেছে, সে দেবতা নয়, দানব। দানব! ও সামনে কথা বলবে বড় বৌদি। মনে রাখো উনি এখন আমাদের পরমাত্মীয়। আর স্বার্থের প্রয়োজনে ওই মানুষটা তোমাদের পরমাত্মীয় হয়েছেন, কিন্তু কাল যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন দেখবে তোমার ওই পরমাত্মীয় তোমাকে একদিন পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেদিনটার জন্য প্রস্তুত থেকো। আছি প্রস্তুত আছি। এতদিনে আমরা সত্য মিথ্যা ভালো মন্দের তফাৎটা বুঝতে পেরেছি, আর সেই জন্যই তো মাস্টার মশাই আজ হাজতে বসে আছেন। আর তোমার স্বামী এই গা ছেড়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন আমাদের সর্বনাশের চিন্তা না করে নিজেদের মান সম্মানের কথা চিন্তা করো বড় বৌদি। নিজেদের মান বাঁচানোর চেষ্টা করো। বাঁচবে না, বাঁচবে না। কেউ আর নিজের মান সম্মান নিয়ে বাঁচতে পারবে না। ওই দুর্যোধন পালের মতো মানুষেরা বাংলার ঘরে ঘরে বিবেকের বস্ত্র হরণ করবে। ওরা শুধু আমার স্বামীকে অপহরণ করেনি, এতদিনে হয়তো। বলুন বলুন ম্যাডাম বলুন, আপনি চুপ করে থাকবেন না? আপনার কথা শোনার জন্য দর্শকরা টিভির সামনে চা খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। প্লিজ প্লিজ ম্যাডাম বলুন। আমার মন বলছে এতদিনে হয়তো ওরা আমার স্বামীকে খুন করেছে। খুন করেছে? বেঁচে থাকলে মানুষটা এতদিনে নিশ্চয়ই ফিরে আসতো, তা নাহলে অন্তত একটা ফোনও করতো। আমাকে না বলে সে কোনোদিন কোথাও যেত না। ভগবান এতদিনে হয়তো আমার সেথির সিঁদুর কেড়ে নিয়েছে। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা পাঞ্চালী মণ্ডলের কথা শুনলেন। উনার দিকে তাকিয়ে দেখুন, উনি কেমন কান্নায় ভেঙে পড়েছেন। উনার দু চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা, আর সেই জল এই মাটির বুকে টপ টপ করে ঝরে পড়ছে। স্বামীর মৃত্যুর আশঙ্কায় এক গৃহবধূর কান্না, গৃহবধূর কান্না। নমস্কার, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বলহরি! এই কান্না কান্না কান্না, এই কান্নাই হয়তো আমার সারা জীবনের সাথী হয়ে তা গেছে। তো হবেই দিদি, স্বামী ঘর ছেড়ে চলে গেছে আর তুমি টিভির সামনে দাঁড়িয়ে মডেল হয়ে ছবি তুলছো। ছবি তুলছি না রে ছোট, সত্য ঘটনাটা ওদের সামনে তুলে ধরতে চাইছি। তাতে যদি উপর মহল থেকে অন্তত থানা পুলিশ হয় আর ওই দুর্যোধন পালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আবার তদন্ত? আচ্ছা, তুমি এই সংসারের আর কত সর্বনাশ করবে বলতে পারো? আমি এই সংসারে সর্বনাশ করছি। তা নয় তো কি? এই তো তোমার ঠাকুরপো বর্ধমান থেকে ফিরে দুর্যোধন বাবুর বাড়িতে ছুটে গেছে। ঠাকুরপো দুর্যোধন পালের বাড়িতে গেছে? কেন? কেন আবার? তিনি তোকে ফোন করে ডেকেছিল, তারপর ওকে সঙ্গে করে থানায় গেছে বাবাকে জামিনে খালাস করে আনার জন্য। কি বলছিস ছোট? দুর্যোধন পাল নিজে থানায় গেছেন বাবাকে খালাস করে আনার জন্য? হ্যাঁ, কেন যাবে না মা? আমি নিজে হয়তো কোনো লেখাপড়া করার সুযোগ পাইনি, কিন্তু মাস্টারমশাই, খুব ভালো মানুষ। এই দেখো মাস্টারমশাই পিছিয়ে বলেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। আপনারই তো বাড়ি, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি দুর্যোধন। লজ্জা আমার এই লাঞ্ছনা দেখে এখানকার মানুষজন লজ্জায় মাথা নত করবে। অবশ্যই করবে, 100 বার করবে। তাই তো আমি মানুষের প্রতিনিধি হিসাবে আপনার এই চরম লাঞ্ছনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। থাক, তার আর কোনো প্রয়োজন নেই। আমি যদি আগে জানতাম যে তুমি আমাকে জামিন করেছো, তাহলে কিছুতে আমি হাজতের বাইরে আসতাম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ওর বাড়ি থেকে। ঠিক আছে, কাকে তুমি কি বলছো? যে মানুষটা চরম দুর্যোগের দিনে পরম বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাকে অসম্মান করতে তোমার লজ্জা করছো না? নর্জন, মাস্টারমশাইকে কিছু বলবে না। মাস্টারমশাই তো মনের দুঃখে কয়েকটা কড়া কড়া কথা বলে ফেলেছেন, কিন্তু সেই কথাগুলো তার বর্ষার জল নয় যে গায়ে পড়লে সর্দি হবে। ঠিক, একদম ঠিক কথাই বলেছো। তোমার গায়ে তো গন্ডারের চামড়া, তাই মুখের কথায় কিছু হবে না, গলা ধাক্কা দিতে হবে। বাবা, এই শিক্ষা নিয়ে আপনি মাস্টার মশাই হয়েছে। ছি মা ছি, উনি তোমার শ্বশুরমশাই। শ্বশুরমশাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে নেই। মাস্টারমশাই মনে কথা একবার বিবেচনা করে দেখো, বড় ছেলে সন্ত্রাসবাদীদের দলের নাম লিখে ফেরার হয়ে গেছে। উনি হাজতে গিয়ে 2 রাত পুলিশের গুঁতো খেয়ে এসেছেন। শোকে দুঃখে মানুষটা এখন যে মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছেন, এটাই তো ভগবানের অশেষ দয়া।
আপনি আমাকে যা ইচ্ছা বলে আপনার মুখটা হালকা করুন। তুমি কি এখানে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? আমি নিজেই ওনাকে এ বাড়িতে নিয়ে এসেছি বাবা। অর্জুন, তার কারণটা কি জানতে পারি ঠাকুরপো? এতে আমার জানাজানির কি আছে দিদি? জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে তো আর বাঁচা যায় না। তুমি তো ঠিক কথাই বলেছো, আমাদের মতো লতা গাছকে বাঁচতে হলে এইরকম একটা বট গাছকে তো আগে ধরতেই হবে। না অর্জুন, আমি সামান্য মানুষ। যেদিন শুনলাম যে তোমার দাদা যুধিষ্ঠির, আচ্ছা মাস্টারমশাই, যুধিষ্ঠির কোনো খবর পাওয়া গেল? না, কোনো খবর পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এর পেছনে তোমার কোনো ষড়যন্ত্র আছে। আমার ষড়যন্ত্র? যতই অবাক হওয়ার চেষ্টা করো না কেন, আমি জানি তুমি নিশ্চয়ই জানো যে কোথায় আছে আমার ছেলে। আমি কি করে জানবো মাস্টারমশাই? তাছাড়া যুধিষ্ঠিরের সঙ্গে আমার হ্যাঁ হয়েছিল 3-15 আগে একবার বাজারে দেখা হয়েছিল। আমি সামনে যেতে আমাকে যাচ্ছে তাই ভাষা বললো। তোমরা তো জানো আমি অহিংসা নীতি বিশ্বাস করি। এইসব মার দাঙ্গা গালি গালাজ আমি একদম পছন্দ করি না। রক্ত দেখলে আমার গায়ে জ্বর আসে। তাই তো যুধিষ্ঠিরের সমস্ত গালাগাল আমি হাসি মুখে হজম করে গেলাম। মিথ্যা মিথ্যা, ছি ছি ছি, আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা? আপনি আমার স্বামীকে কিডন্যাপ করেছেন। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, যা বলবো তাই করবে? তাহলে খোলো। খোলো, তোমার পায়ের জুতো জোড়া খুলে আমার গালে পটাপট কয়েকটা ঘা মারো। তারপর তোমার স্বামীকে লুকিয়ে রাখার কোনো অভিযোগ এলো না, তাহলে আমি যে বড় কষ্ট পাবো গো, বড় কষ্ট পাবো। হাজার চোখের জলেও আপনি আমার মনের মেঘ কাটাতে পারবেন না। জানি না মানুষটা আজ আর বেঁচে আছে কিনা, তবু তার তো আর সেদুর স্মৃতি নিয়ে বলছি, আপনি যদি আমার অতি আপনজনের কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনিও বাঁচবেন না। আপনাকে কোনো আপনজনের হাতে খুন হতে হবে। সেদিন এই দুর্যোধনের রক্ত দিয়ে এই পাঞ্চালী তার বেনে বাঁধবে। শুনলে তুমি পরে বয়ে আসা অতিথিকে কিভাবে অভিশাপ দিয়ে গেল? দেখ দেখ মা দেখ, আমরা হলাম কি দেশের নেতা। এই সব জনগণের সাপ অভিশাপ আমাদের গলার মালা। আমি চেয়েছিলাম মাস্টারমশাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। জামিনে মুক্ত করে মাস্টারমশাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি, তাতেই আমি ধন্য। চলি মাস্টারমশাই। ও হ্যাঁ ভাই অর্জুন, দাদা, তোমার নামে আমি একটা চেক এনেছি। মানে আমার নামে? হ্যাঁ তোমার নামে। টাকাটা তুলতে কোনো অসুবিধা হবে না। এনো। দেখি এই যে 1 লক্ষ টাকা চেক দাদা। দরকার হলে আরো দেবো। ওই টাকাটা দিয়ে মাস্টারমশাই প্রেসটা আবার নতুন করে চালু করুন। আপনাদের খবরের কাগজটা আরো সুন্দর করে গড়ে তুলুন। আর ভাই অর্জুন, বলুন দাদা। তোমাদের খবরের কাগজে পাতায় আমার খবরটা একটু ভালো করে লিখো টিকো, কেমন? ঠিক আছে ঠিক আছে। কারণ সামনে ভোট আসছে তো, তাই যাতে মানুষ আমাকে একটু বেশি বেশি করে ভোট টোট দেয়, আমি যেন তোমার সেবা করার সুযোগ একটু পাই, জনগণের সেবা করার সুযোগ পাই। না অর্জুন, ওই টাকা তুই নিতে পারবি না। ওই টাকা তুই ফিরিয়ে দে বাবা, ফিরিয়ে দে। কেন পারবো না বাবা? তোমাদের আদর্শের আচার হাতে নিলে হয়তো জিভে জল আসবে, কিন্তু তা দিয়ে কোনোদিন জীবনের তৃষ্ণা মেটানো যাবে না। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি কিন্তু কিছুতেই ওই কুয়োর ব্যাঙ হয়ে বেঁচে থাকতে পারবো না। তার যে দুর্যোধন বাবুর বন্ধুত্বের মহাসাগরে আমি আমার জাহাজ ভাসাবো। ছোট বৌমা, সাগর যত বড়ই হোক না কেন তার জল মুখে তোলা যায় না। ছোট্ট একটা কুয়ার জলেই তৃষ্ণা মেটে। মাস্টারমশাই, জ্ঞানের কথাগুলো এবার বন্ধ করুন। যুগের হাওয়াটাকে একটু চিনুন। নিজের ছোট ছেলে অর্জুনকে দেখে একটু শিখুন। হ্যাঁ, শিখেছি যে কাকের ডিম সাদাই হয় আর কালিদাসের ছেলে গাধাই হয়। সামনে কথা বলো বাবা। না না, মাস্টারমশাইকে কিছু বলবে না। মাস্টারমশাই এখন আদর্শের আতুর ঘরে বসে মূল্যবোধের বুড়ো আঙুল চুষছেন। উনি জানেন না চৈতন্য রামকৃষ্ণ দেশের ছেলের এখন মিঠুনের ফাটা কেষ্টে মজে আছে। কীর্তনের আখড়া এখন শোনা যায়, দো ঘোট মুঝে ভি পিলা দে শরাবে। টাটা বাটা আম্বানিরা কোটি কোটি টাকা হাতে নিয়ে ছুটে আসছে দেশের সবুজ মাটিকে শ্মশানে পরিণত করবার মাটি কাটতে। আর আমার মতো নেতারা কাঁচি হাতে বসে আছে কয়েকটা উন্নয়নের কথা শুনিয়ে সেই শ্মশানের ফিতে কাটতে।
এই ফিতে কাটার আগে এখানকার মানুষজন তোমার গলাটাই কেটে দেবে দুর্যোধন। ভুল করছেন মাস্টারমশাই, হ্যাঁ? তাকে দেখুন, এ যুগের অর্জুনের আজ দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কৃষ্ণের হাতে সুদর্শন চক্র এখন বন্ধ কারখানার অচল চাকা। কৃষ্ণের কলম দিয়ে আর কোনোদিন গীতা লেখা হবে না, এবার থেকে দাসখত লিখতে হবে। দাসখত, দাসখত। আপনার কলম কোনোদিন কল্কি অবতার হয়ে কলির দুর্যোধনকে খতম করতে পারবেন না। চলে যেদিন আমরা প্রকাশ্য দিবালোকে দেশ মাতার বস্ত্র হরণ করব না, সেদিন প্রতিটি ভারতবাসীর মোবাইলে রিংটোন বাজবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। দুর্যোধন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा। ওই শয়তানের কথাই ভুলে নিজের সর্বনাশ ডেকে আনিস না বাবা। ওই টাকা তুই ফিরিয়ে দে বাবা, ওই টাকা তুই ফিরিয়ে দে। আচ্ছা বাবা, কেন তুমি বুঝতে চাইছো না? ওই মানুষটা আমাদের পাশে থাকলে আমরা তো মানুষের মতো বাঁচতে পারবো। ওরে বাবা, দেশকে ভুলে সমাজকে ভুলে একা একা বাঁচার কোনো দাম নেই রে বাবা। থামুন, এই যুগে কেউ কারো কথা ভাবে না, মানুষকে শুধু নিজের কথাটাই ভাবতে হয়। আর সেটা যারা পারে না তারা কোনদিন সুখের স্বাদ পায় না, চিরকাল ঘাস পাতাকে জীবন কাটাতে হয়। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা কিন্তু কিছুতে এইভাবে বেঁচে থাকতে পারবো না। তার চেয়ে বর্তমানে চাকরি তুমি ছেড়ে দাও, আর এই সংবাদপত্রটাকে আরেকটু বড় করে তোলো, তাহলে দেখবে আমাদের টিভি হবে, ফ্রিজ হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছু হবে। হ্যাঁ, কিন্তু ওই সামান্য কটা জিনিসের জন্য তোমাদের অন্যের কৃতদাস হয়ে কাজ করতে হবে ছোট বৌমা। নিজের উন্নতির জন্য সকলকেই অন্যের কৃতদাস হতে হয় বাবা। ওরে বাবা, পরের উচ্ছিষ্ট খেয়ে উন্নতি করা নয়। উন্নতি করতে হলে নিজের মাথাটা উঁচু করে রাখতে হয়। তুমি তো তোমার মাথাটা এতদিন উঁচুই রেখেছিলে বাবা, তাতে তুমি কি পেয়েছো বলো? বলো তুমি কি পেয়েছো? পেয়েছি স্বাধীনতার আনন্দ, পেয়েছি অগণিত মানুষের ভালোবাসা। আমাদের কাছে না ওই সব জিনিসের কানা করেও দাম নেই বাবা। তাহলে তুমিও জেনে রেখো ছোট বৌমা, আমার পত্রিকা কোনোদিন ওই শয়তানটার পদ সেবা করতে পারবে না। তাহলে তুমিও জেনে রেখো বাবা, মানুষের এই দুটো পায়ের মালিক কিন্তু একজন, আর সেই দুটো পাকে কখনো একটা জুতোর মধ্যে ঢোকানো যায় না। ঠিক, একদম ঠিক কথাই বলেছিস অর্জুন, তুই একদম ঠিক কথাই বলেছিস। এতদিন শুনেছি যে যুধিষ্ঠিরের সাথে একটা পথের কুকুর স্বর্গে গিয়েছিল, এখন তোকে দেখে বুঝতে পারলাম সব পথের কুকুর যদি স্বর্গে যায়, আস্তাকুরের এঁটো পাতাগুলো চাটবে কে? চক্রলজিকে মুছে ফেলে আদর্শের কাঁধে আগুন দিয়ে সরকার তাপতে বসা জন্তুর মতো বিস্তরের বাজরে তালে তালে নাচো, কিন্তু একটা কথা মনে রেখো, ছাগলের 7 হাত সিং গজালেও সে কোনোদিন ওই সিংহের যাতে উঠতে পারে না, কোনোদিন না। বাবা, বাবা শোনো, বাবা যেও না, বাবা শুনে যাও, বাবা। এই শোনো না, শোনো, বাবার কথা ভুলে যাও ডার্লিং, আমার কথা শোনো, আমার হাত ধরে এগিয়ে চলো নতুন সুখের ঠিকানায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই যুগে তো একটাই মন্ত্র, শুধু তুমি আর আমি, আমি আর তুমি, তার বাইরে কিচ্ছু নয়। এই তো মাই সুইটহার্ট, এতদিনে তুমি ঠিক বুঝতে পেরেছো। কথায় আছে জানো তো, স্ত্রী ভাগ্যে ধন, তাই আমার কথা মতো চললে আমরা তর তর করে সৌভাগ্যের শিখরে উঠতে পারবো। আর ওই বুড়ো বাবার কথা মতো চললে আমাদের সবাইকে চলে যেতে হবে অতলে গহ্বরে। বলো তুমি কি চাও, ওপরে উঠতে না গহ্বরে নামতে? না না, আমি তোমার কথা শুনে অনেক ওপরে উঠতে চাই, ওপরে ওপরে ওপরে। এবার ভোটে জিতলো কে?
জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দুর্যোধন পাল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এক চালে কিস্তি মত। গতবারে যেখানে আমাদের মামা 300 ভোটে হেরে গিয়েছিলেন, আজ সেখানে 3000 ভোটে জিতে গেছেন। তাই তো এই বাড়িতে আজ জয়ের উৎসব হবে, জয়ের উৎসব। আর সেই উৎসবে কোনো ত্রুটি খুঁজে পাবে না গদাইদা। দাদা ঠিক যেভাবে যা বলেছিল আমি ঠিক সেভাবে সবকিছু সাজিয়ে রেখেছি। রাখতে হবে, রাখতে হবে। বহু বিশিষ্ট ব্যক্তির বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেন, তাদের আপ্যায়নে যদি কোনো খুঁত থেকে যায় তাহলে তো মামা বাবুর মাথা কাটা যাবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ গদাইদা, আমি এখন এবারের বউ আর তোমার মামা বাবু আমার ভাসুর। তাই আমি থাকতে ওনার মাথা কখনোই নিচে হবে না। কেউ কোনোদিন এই পালবাড়ির বদনাম করতে পারবে না। আর সেই জন্যই তো তোমার উপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে আছি। আচ্ছা, রান্নাবান্না সব হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সে কোন সকাল থেকে 4 জন ঠাকুর একটানা কাজ করে চলেছে। আরে বাবা, আমি তো সারাক্ষণ ওখানেই ছিলাম। শোনো গদাইদা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি বরঞ্চ নিচে যাও, নিচে গিয়ে সব অতিথিদের ওপরে নিয়ে চলে এসো। দাঁড়া দাঁড়া, কলকাতা থেকে 10 পেটি স্কচ হুইস্কি এসেছি, আগে সেগুলোকে উপরে নিয়ে যাই। না গদাইদা, বাইরে অত বড় প্যান্ডেল হয়েছে, তোমরা বরঞ্চ সেখানে বসে যত খুশি মদ খাও, নাচ গান করো। বাড়ির ভেতরে ওসব জিনিস ঢুকিও না। তা বললে কি হয়? আগে সমস্ত অনুষ্ঠান তো সবাই তো ওপরে বসেই মদ খেয়েছে। এতদিন কি হয়েছে আমি জানি না গদাইদা, তবে আজ থেকে এ বাড়ির ভেতরে আমি কোনো মদ ঢোকাতে দেব না। এই সব মাঝে মাঝে কথা বলছো? তুমি এ বাড়িতে এসেছো বলে কি এ বাড়ির সমস্ত নিয়ম কানুন উল্টে যাবে? না, কোনো নিয়ম তো উল্টে যাচ্ছে না গদাইদা, বরঞ্চ অনিয়মগুলো বন্ধ হবে। কথাটা মামা বাবুর কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে আমি যা বলেছি তুমি তাই করো গিয়ে। তুমি কি আমাকে হুকুম করছো? উত্তরা উত্তরা না, মালকিন বলে ডাকো গদাইদা। আমার নাম ধরে ডাকার তোমার কোনো অধিকার নেই। ও ও ও অধিকার নেই? না, নেই। কিন্তু এতদিন তো তোমার নাম ধরে ডেকেছি। এই তো এই কথা নাকি তুমি এ বাড়ির দরজা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে। তো সেই পরিচয়টাই যখন বদলে গেছে, তখন পুরনো সম্পর্কটাও বদলে গেছে। কাকে কি বলছো? বলেছো না আমি দুর্যোধন পালের ভাগ্নে। না গদাই, তোমার সঙ্গে আমাদের যে কোনো রক্তের সম্পর্ক নেই সেটাও উত্তরা এতদিনে খুব ভালোভাবে জেনে গেছে। কি জেনে গেছে? এই যে ছোটবেলায় একটা খুনের কেস থেকে দাদা তোমাকে বাঁচিয়েছিল, হ্যাঁ, আর তারপর থেকে তুমি ওই দাদার পা দুটো ধরে মামা বাবু বলে বাড়িতে ঢুকে পড়েছো। আর এতদিন ধরে ওই দাদারই চামচাবাজি করে করে নিজের রাকেটটাকে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে তুলছো। হ্যাঁ, কিন্তু তোমার বউ যে বাড়িতে মদ ঢোকাতে বারণ করেছে, হ্যাঁ। সে কথা কি শুনেছো? ওই দেখো, আর এটা কেন শুনবো না? ইনফ্যাক্ট ও তো আমার পারমিশন নিয়ে কাজ করেছে নাকি? ও, তা আমি কিন্তু মামা বাবুর অনুমতি না নিয়ে কোনো কাজ করি না। তাই তিনি একমাত্র আমার মালিক। তাই এই বাড়ির নতুন মালকিনের নতুন নিয়মের কথাটা এক্স্যাক্টলি আমি তার কাছেই পৌঁছে দেখছি, তার কাছেই। আরে যাও যাও, কোথায় তাড়াতাড়ি যাও। এই মৃত্যু, কি? তুমি তো এসব ব্যাপারে কিচ্ছু জানো না, তবু তুমি কেন বললে আমি তোমার অনুমতি নিয়ে কাজ করেছি? আচ্ছা উত্তরা, তুমি হচ্ছে আমার বউ, বাইরের লোকের কাছে তোমার সম্মান রক্ষা করা সেটা তো আমার কর্তব্য নাকি? কিন্তু কি কিন্তু? আমি যদি কোনো ভুল কাজ করতাম? ভুল? তুমি? অসম্ভব। উত্তরা, আমি তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি, আমি তো জানি তুমি আর যাই করো না কেন তাতে আমাদের পাল বংশের মান মর্যাদা সবকিছু দিনের দিন বাড়বে, বই কোনো দিন এতটুকু কমবে না। না গো না, কে? এভাবে বলো না। ভাগ্যের জোরে আমি হয়তো তোমার বউ হতে পেরেছি গো, কিন্তু তোমার আমাকে এতখানি বিশ্বাস করার কোনো যোগ্যতাই যে আমার নেই। আচ্ছা উত্তরা, আমাকে একটা কথা বলো তো, একটা ফুল কখনো নিজের গন্ধ বুঝতে পারে নাকি সেই ফুলটা নিজের রঙের বাহার নিজে টের পায়? এই যে মশাই, কি? আমি কিন্তু ফুল নই, ফুলওয়ালি। সেই জন্যই তো তুমি আমার জীবনটা ফুলে 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 ভরিয়ে তুলেছো। সত্যি? সত্যি। আর সেই জন্য যে কি হবে, আজকে আমি তোমাকে একটা বিশেষ গিফট দিতে চাই, আই মিন উপহার। উপহার? হুম। কি গো? রেস্টুরেন্ট। সেটা আবার কি? সেটা হলো এই দেখো কি সুন্দর ঘড়ি। ও মা, কি সুন্দর! চারদিকে কত পাথর সেট করা। উত্তরা, শুধুমাত্র তোমার জন্য সেই বিদেশ থেকে আমার একটা বন্ধুকে দিয়ে আনিয়েছি। তাহলে তো খুব দামি হবে গো। দেখো, দামি বলতে ওই যে ঘড়ির গায়ে পাথরগুলো দেখছো, ওই পাথরগুলো কিন্তু সব করে হিরে। ওই 3 লাখ টাকার মতো পড়েছে আর কি। 3 লাখ? তাতে কি? ও বাবা, না না, তাহলে এটা আমি সবসময় পরবো না, এটা আমি তুলে রেখে দেবো, বিশেষ বিশেষ দিনে এটা আমি হাতে পরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে তোমার যখন ইচ্ছে তুমি তখনই পড়বে। আজকের দিনে এটা আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দিলাম।
এ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার গো। আমার মতন এক গরিব ঘরের মেয়েকে তুমি এই রাজপ্রাসাদে তুলে এনেছো। আমার অন্ধকার জীবনে তুমি আলোয় আলোয় ভরিয়ে দিয়েছো। তাই আজ আমার কি মনে হচ্ছে জানো? বলো কি মনে হচ্ছে বলো। তোমার ভালোবাসার দাম দিতে যদি কোনোদিনও দরকার হয়, তাহলে আমি আমার এই জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে পারি। অসম্ভব। আরে বাবা, জীবন তুমি কিছুতেই দিতে পারবে না উত্তরা। কেন জীবন দিতে পারবো না কেন? কারণ তোমার জীবনটা এখন তোমার কাছে নেই। ওমা, তাহলে আমি বাঁচবো কেমন করে? আরে বাবা, তোমার জীবনটা এখন এই বুকের মাঝে সযত্নে জমা হয়ে গেছে। সত্যি? একদম সত্যি বুঝো। বোমা, তুমি গদাইকে অপমান করেছো? আমি তো গদাইদাকে কোনো অপমান করিনি দাদা। আমি শুধু বাড়ির ভেতরে মদ ঢোকাতে বারণ করেছি। গদাই তোমাকে বলেনি আজ 20 বছর ধরে বাড়ির যে কোনো উৎসবে আমি উপরের তলে মদের আসরে বসে? হ্যাঁ, তখন তো এবারের অন্দরমহলে কোনো মেয়ে মানুষ ছিল না দাদা। তাই আজ যখন আমি এসেছি, তখন বাইরের আসরটাকে অন্দরমহলে তুলালে আপনার ঘরে বৌমার কি সম্মান থাকবে দাদা? দেখো বোমা, এই আধুনিক যুগে ঘরে বসে মদ খেলে সম্মান নষ্ট হয় না। দাদা, তাহলে এটা তুমি কি বলছো? আরে বাবা, আমাদের দেশটা তো এখনো বিলেত বা আমেরিকা হয়ে যায়নি, আর আমরা কেউ তো সাহেব নই না। এই তুই চুপ কর। মেয়ে মানুষের আঁচলের তলে মুখ লুকাবে না দাদা। মনে রাখিস, শুধুমাত্র তোর সুখের জন্য আমি সামান্য একটা ফুলওয়ালিকে পাল বংশে বউ করে এনেছি। দাদা। তার কাছে মাথাটা বিক্রি করে দেওয়ার জন্য নয়। সত্যের কাছে মাথা নামালে পুরুষ মানুষের কোনো অপমান হয় না দাদা। সে যাই হোক, এবারে বউ হিসেবে যেটা আমি সত্য বা ন্যায় হিসেবে মনে করেছি। এই, তুমি তোমার সত্তার ন্যায়কে রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখবে, তার বাইরে একটি কথাও বলবে না। ঘরের লোকের মুখ বন্ধ করে রাখলে একদিন হয়তো বাইরের মানুষ কথা বলতে শুরু করবে দাদা। সেদিন কি খুব সম্মানের হবে? আমায় জ্ঞান দেও না। মনে রেখো, জোনাকি কখনো সূর্যকে পথ দেখাতে পারে না। সূর্য করে না রান্নাঘরে রাজপ্রাসাদকে আলাদা করে রাখে না দাদা। সব জায়গাতে সমান আলো দেয়। দাদা, দাদা দেখো, তুমি এখন এমএলএ হয়েছো, তোমাকে দেখে 5 জন শিখবে। প্লিজ দাদা, প্লিজ নিজের বাড়ির ভেতরে পরিবেশটাকে এইভাবে নষ্ট করে দিও না, প্লিজ। তাহলে মামা বাবু, আমি তাহলে সবাইকে বাইরে নিয়ে গিয়ে হ্যাঁ, যাও তো, বাইরে যাও, বাইরে যাও। না, বাড়ির ভেতরেই মদের আসর বসবে। দাদা। তাতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, সে স্বচ্ছন্দে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দাদা, দাদা তুমি কি বলছো? উত্তরা, থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। কারণ ডোবার জলে কখনো জোয়ার ভাটা খেলে না। উত্তরা, তাই তাকে মহাসাগরের স্বপ্ন দেখানো যায় না। আমি আজ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও উত্তরা, দাঁড়াও। যে বাড়িতে তোমারই কোনো সম্মান নেই, সে বাড়িতে আমি কি করে থাকি বলো তো? চলে এসো উত্তরা, এই মুহূর্তে আমার হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে এসো, চলে এসো। দাঁড়াও বোমা, ঘন্টার আড়ালে বাড়ি থেকে যে জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা ফেরত দিয়ে যাও। দাদা, আমি কিছু চুরি করে নিয়ে যাচ্ছি না দাদা। নিয়ে যাচ্ছ, নিয়ে যাচ্ছে বাড়ি মান সম্মান নিয়ে যাচ্ছ। আমার সবটুকু মায়া, মমতা, ভালোবাসা এসব চলে গেলে আমি কিনে বাঁচবো বলো? দাদা, হ্যাঁ বোমা, তাই তুমি তোমাকে যতভাবে পরীক্ষা করছি ততবারই তুমি 100 পেয়ে পাস করছো। জেনে গদাই, সবাইকে বলে দে, এ বাড়ির ভেতরে বাইরে আর কোথাও কোনোদিন কোনো মদের আসর বসবে না। কি? তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ দাদা, আপনি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমি তাতে খুব খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আজকের দিনে আপনি যখন সবাইকে কথা দিয়েছেন, তখন আজকের দিনটার জন্য আপনারা ভেতরেই বসুন। হ্যাঁ, আজকের দিনের জন্য অনুমতি দিচ্ছ তাহলে? হ্যাঁ দাদা। ধন্য ধন্য তুমি বোমা, ধন্য তো। এটা কি বোমা? এটা এটা ঘড়ি দাদা। আজকের দিনে আপনার ভাই আমাকে এটা উপহার দিয়েছে। বাহ, চমৎকার জিনিস তো। আমি আমার বাপের জন্ম দেখিনি, জানি না হরিদাস পাল দেখেছিল কিনা। এই অভি, হ্যাঁ দাদা, তুই বলো। কোথা থেকে দেখলি, মানে পেলি কোথা থেকে? দাদা, পেলাম বলতে মানে আমার একটা বন্ধুকে দিয়ে বিদেশ থেকে উত্তরার জন্য আনিয়েছি দাদা। ওই 1,03,000 টাকা পড়েছে, বেশি না। 3 লাখ? হ্যাঁ, 3 লাখ। 3 লাখ, 3 লাখ। দামি জিনিস, সাবধানে রেখো কেমন? হ্যাঁ দাদা, এটা আজ রাতে আমি সিন্ধুকে তুলে রাখবো। কিন্তু দাদা, আজের থেকে অনেক অনেক বড় উপহার আমি আপনার কাছ থেকে পেয়েছি দাদা। আমার কাছ থেকে?
আমি তোমাকে কি উপহার দিয়েছি? এতদিন ভাসুর হয়ে দূরে দূরে ছিলেন, আজ দাদা হয়ে হৃদয় আসনে আসন পেতে নিয়েছেন, একেবারে সত্যিকারের দাদার মতন। বাহ বাহ। এই! সেদিন কি বলেছিলাম? তোমার স্থান পায় নয় বুকে। এসো বৌমা, এসো। আমি তাহলে আসি দাদা। চলো বৌমা যখন আজকের দিনের জন্য অনুমতি দিয়েছে, তাহলে বোতল খুলে বসে পড়ি। চলো চলো। এই দাদা শোনো 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 শোনো। আরে বাবা, হ্যাঁ? আরে বাবা, তোমাদের এসব রঙিন নেশায় না আমার কোনো আকর্ষণ নেই দাদা। হ্যাঁ? হ্যাঁ, আমি এর থেকে অনেক বড় নেশায় মাতাল হয়ে আছি। নেশা? নেশা মানে আবার কি নেশা ধরলি? নেশা মানে হচ্ছে দাদা, 1 নম্বর হচ্ছে কাজের নেশা, আর 2 নম্বর জীবনের নেশা। বাস, ছি, 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 ছি। মেয়েটাকে তাড়াবার এত বড় সুযোগ আপনি হাত ছাড়া করে দিলেন মামা বাবু। তোমার পাছায় মারবো এক লাথি। কেন কেন মামা মারবেন কেন? মারবো না? সেদিন কি বলেছিলাম? ওই মেয়েটাই হবে আমার হাতের অস্ত্র। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি অভিকে মারবো কি দিয়ে? কি দিয়ে মারবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না, তুই শুধু এখন এক কাজ করবি। এদিকে শোন শোন। বৌমা বলল যে আজকে রাতে ওই দামি ঘড়িটা সিন্ধুকে তুলে রাখবে। তুই ভোরবেলায় চুপি চুপি ঢুকে সিন্ধুক থেকে ঘড়িটা চুরি করে আনবি। হবে না, কেন? কিছুতেই হবে না, কারণ ওই সিন্ধুকের চাবিটা সবসময় আঁচলের মধ্যে থাকে। ওরে শালা, এ বাড়ির সব কটা তালার 2 নম্বরই চাবি আমার কোমরের ঘুমসিতে বাঁধা আছে। উনি তোকে কিছু ভাবতে হবে না। এখন তুই শুধু বল, ভীমকে ভালো মতো মদ খাইয়েছিস কিনা? ভালো মতন কি বলছেন দাদা? একদম তো গলা পর্যন্ত গিলেই বসে আছে। আপনিও তো কিছু কম খাননি বড় বাবু। ওই একটু খেয়েছি আর কি। আসলে ওই পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে ওই ফুকুটে খাওয়াটা কেমন অভ্যেস হয়ে গেছে। তা যা বলেছি, আমার তো মনে হয় যদি বিনে পয়সা বিষ পাও সেটাও হজম করতে পারবে। 100 বার পারবো। ওই বিষটা আমাদের এই পেটে গেলে না, ওই বিরিয়ানির মতো একেবারে জল হয়ে যায়। তাহলে এক কাজ করো, আজ রাতে আর বিরিয়ানি খেও না, বিষ খেও। হ্যাঁ। আর বিষ খাবার আগে কাজের কথা শুনে যাও। শোনো শোনো, ভীম এখানে এলে আমি তাকে উত্তেজিত করব, মানে তাতাবো। আর আমি তোমাদেরকে যেমনটা বলে রেখেছি, আমার তালে তালে তাল দিয়ে যাবে, ঠিক আছে? ও নিয়ে আর ভাবতে হবে না দাদা। ওই ভীম আর সহদেবের মধ্যে আমি এমন লড়াই বাঁধিয়ে দেবো যে কেউ কারো মুখই দেখবে না। আর সেই লড়াই থেকে উঠে আসবে অভিমন্যুর মৃত্যুবাণ। সেটা সেটা কি করে হবে মামা বাবু? বারবার করিস না, ভীমকে আগে এখানে আসতে দে। আয় আয় ভাই, আয় আয় আয়। ওই বিরিয়ানির গন্ধটা আমাকে বাইরে থেকে ভেতরে টেনে এনেছে। বাহ 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 বাহ। আরে ভীম, এত দামি পোশাক পরতে তোকে তো আমি আগে কোনোদিন দেখিনি রে। এটা এটা তো দাদা আমাকে কিনে দিয়েছে, আর তার দয়াতেই তো আমি যাতে উঠেছি। দাদা দেখ ভীম, অভিমন্যু না চাইলে আর আমি তোকে দয়াটা করতে পারবো না। ওই বললো কেন চাইবে না? সে তো আমাকে ভীষণ ভালোবাসে। বাস্তব, কিন্তু ওই সহদেব ওর কানে কানে যা মন্ত্র দেওয়া শুরু করেছে, তাতে তোমাদের সর্বনাশ হতে আর বেশি দেরি নেই। এই সহদেব অভিমন্যুর কানে মন্ত্র দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনরাত শুধু তোমার নামে যাই নয় তাই বলে যাচ্ছে। না 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 না, সহদেব আমার পাশের বাড়ির ছেলে, সে আমার ক্ষতি করবে কেন? আরে সেটাই তো বুঝতে পারছি না ভীম। দাদা, আমার মনে হয় ওই সহদেব উত্তরাকে মনে মনে ভালোবাসে, তাই ও এই বাড়িতে বউ হয়ে আসার পর ওই ডুবে ডুবে জল খাচ্ছে, কেউ টেরই পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য সহদেব দিন রাত আমাদের বাড়িতে পড়ে থাকে। হতে পারে না। এই হতে পারে মানে? হ্যাঁ, আমি যখন ওই দোকানে থাকতাম তখন ওই বেটা উত্তরাকে গান শিখাবার নাম করে সারাদিন আমাদের বাড়িতেই পড়ে থাকতো। আর সেই জন্যই ও চায় না যে তুই এই বাড়িতে আসিস। ছি 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 ছি। অভি যদি এসব কথা জানতে পারে, তাহলে উত্তরাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। না 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 না, সহদেবকে আপনি এই বাড়িতে প্রবেশ করতে দেবেন না। আরে তাই কি হয় নাকি? আমি এমএলএ মানুষ, আমি কাউকে বাড়িতে ঢুকতে নিষেধ করতে পারি? পারি না। এটা তোর আর সহদেবের ব্যাপার, যেটা ভালো বুঝবি সেটা কাজ। তাই করবো আমি। আরে এ বাড়ির বড় কুটুম হ্যাঁ। আমি, ওকে আমি এই বাড়িতে কিছুতেই প্রবেশ করতে দেবো না। এই উৎসবের রাতে এ বাড়ির দরজা সবার কাছে খোলা আছে ভীমদা।
তুমি আবার কাকে আটকাতে চাইছো? তোকে 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 আমি এই বাড়িতে কিছুতেই প্রবেশ করতে দেবো না। আমাকে ঢুকতে দেবে না? আজ বোধ একটু বেশি মদ খেয়ে ফেলেছো, তাই না ভীমদা? বাস করেছি খেয়েছি, তোর বাবার পয়সা খেয়েছি নাকি রে? খবরদার ভীমদা, আমার বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছে। 100 বার বলবো, 1000 বার বলবো, শালা সারা জীবন আমার বোল্টার পেছনে ঘুরেছিস, এখন বিয়ার পর তার সংসারটা ভেঙে দিতে চাইছিস? ছি ছি ছি, 5 জনের সামনে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জানি জানি আমাকে এবারের বাইরে পাঠিয়ে দিয়ে তুমি উত্তরার সঙ্গে আসলাই করতে চাও, তাই না? ভীমদা, ভুলে যাও না উত্তরা আমার ছোট বোনের মতো। আরে সে আমার নিজের বোন, তার জীবন নিয়ে তোকে আমি ছিনিবিনি করতে দেবো না শালা। ছোট লোক জানোয়ার কোথাকার। ভীমদা, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর একটা বাজে কথা বললে আমি তোমাকে মাতাল বলে মাফ করব না। এই, কি করবি রে? কি করবি শালা? তুই লম্পট, তোর বাপ লম্পট, তোর 14 পুরুষ লম্পট। শালা চোরের মায়ের বড় গলা। তোকে আজ একদম আমি শেষ করে এই, 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 ছাড়, 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 ছেড়ে দে। ছাড় না। সদেব ছাড়। সদেব ছি, তুই কোন সাহসে ভীমদার গায়ে হাত তুলেছিস? তুই জানিস না অভি ও আমার নামে কি বলেছে? না না মা, আমাকে বল না কি বলেছে ভীমদা তোকে। আরে থাক থাক, ওসব কথা তোর শোনা দরকার নেই। গদাই, ভীমকে ভেতরে যা। ভালো করে একটু বরফ টরফ লাগিয়ে দিস। হ্যাঁ, ছি 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 ছি, কি কাণ্ড! আজ বিজয় উৎসব বাড়িতে। চলো চলো ভীমদা চলো। যা, কি যা। কাণ্ড, কি অবস্থা! আরে চলো না। যা যা, নিয়ে যা। আরে যা, নিয়ে যা। ছি ছি ছি, 5 জনের সামনে। গোবিন্দ, তুমি যাও, নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও। দেখো, এই সব কথা যেন আবার পাঁচকান না হয়। এসব কথা কি আর চাপা থাকে দাদা? ছি 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 ছি, সহদেব আজ ভীমের গায়ে হাত তুলে ভীষণ বাড়াবাড়ি করে ফেললো। ছি 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 ছি। ভদ্রলোকের বাড়িতে কি অসভ্যতা! ছি ছি ছি। আচ্ছা, 5 জনে 5 কান হলে কি ভাববে বলুন তো? ছি 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 ছি, ভীষণ বাড়াবাড়ি করে ফেললো। ছি ছি। কি হলো? তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল ভীমদা কি বলেছে। না না, সে কথা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। বলতে তোকে হবেই সদেব। অভি! হ্যাঁ, ভীমদা তোকে কি এমন কথা বলেছে যার জন্য ভীমদার মতো একটা ভালো মানুষের গায়ে তুলে দিলি তুই? আরে মাথা গরম করিস না, আমি বলছি শোন। হ্যাঁ দাদা বলো তো। ভীমের ধারণা হ্যাঁ। তোর বিয়ের আগে সহদেবের সঙ্গে উত্তরের একটা গোপন সম্পর্ক ছিল। দাদা! অবাক হচ্ছিস কেন? ভীম তো তাই বললো, তোর সামনে তো বললো। কিন্তু দেখো বি, কথাটা যদি অন্যকে বলতো মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু উত্তরা নিজের দাদা যখন বলছে তখন কার না মাথা গরম হয় বল? সে যা খুশি হোক দাদা, তাই বলে আমার বাড়িতে দাঁড়িয়ে কেউ আমার আত্মীয়ের গায়ে হাত দিয়ে রেগাই পেয়ে যাবে, এটা হতে পারে না। অভি! শোন সহদেব, আমি এই মুহূর্তে আমার কোম্পানির ম্যানেজারের পদ থেকে তোকে বহিষ্কার করলাম। আমার কথাটা শোনো অভি। কিছু শোনা দরকার নেই, আজ থেকে তুই আমার এই বাড়িতে আর ঢুকবি না। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, উত্তরার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। ব্যাস ব্যাস সহদেব, ব্যাস। আজ থেকে তোর আমার দুজনের বন্ধুত্বটা জাস্ট এখানেই শেষ। আর এটাই কিন্তু আমার শেষ কথা। মাইন্ড ইট সহদেব, মাইন্ড ইট। অভি, অভি, আমার কথাটা শোন অভি, আমার কথাটা শোন। দেখলেন দেখলেন দাদা, দেখলেন কে দোষ করলো আর তার জন্য কাকে শাস্তি পেতে হলো? আরে ছাড় না, মাথা গরম করে বলে ফেলেছে, ছেড়ে দে। কিন্তু ও তো চাকরি থেকে আমাকে বরখাস্ত করে দিয়েছে। আরে সেটা তো মাথা গরম করে বলেছে। দাদা দাদা, আপনি তো অভিকে বুঝিয়ে বলুন না। শুনবে না, শুনবে না। যা জেদি ছেলে, দিন রাত শুধু উত্তরের কথা উঠবোস করছে। তুই বরং উত্তরাকে গিয়ে জানা। কিন্তু ও তো আপনাদের বাড়িতে আসতে আমাকে মানা করে দিয়েছে। এই দেখো আবার বলছি, বলছি তো মাথা গরম করে বলে ফেলেছে। এদিকে শোন, আগামী বুধবার আমি অভিকে নিয়ে বিষ্ণুপুরে একটা জমি দেখতে যাচ্ছি। আচ্ছা, ওই দিন দুপুরে আমরা কেউ বাড়িতে থাকবো না। ওই দিন দুপুরবেলা ফাঁকা বাড়িতে তুই এসে উত্তরাকে গিয়ে ধর, দেখবি সব মেটে যাবে। যা। আসবো আসবো দাদা, আসবো। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। অভির বন্ধুত্ব আমাকে ফিরে পেতেই হবে দাদা, আমাকে ফিরে পেতেই হবে, আমাকে ফিরে পেতেই হবে। বন্ধুত্ব ফিরে পাবি না রে শালা। এবার বন্ধুর হাতে বন্ধু মরবে। তাই তো শকুনের পাশা হাতে দুর্যোধনের প্রথম চাল, যে চালের নাম সন্দেহ। এই সন্দেহ রোগ যাকে একবার ধরে তাকে তিলে তিলে শুকিয়ে মারে। সন্দেহের কাটা একবার কারোর শরীরে ফুটলে পৃথিবীর কোনো ডাক্তার আর তাকে ভালো করে তুলতে পারে না। এবার সেই সন্দেহের কাটা অভিমন্যুর শরীরে ওই পোকার মতো বাসা বাঁধবে, ভেতরে ভেতরে ফোপড়া হয়ে যাবে।
বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। তারপর একদিন অভিমন্যু, উত্তরা, সহদেব তিনজনই শেষ হয়ে যাবে। এবার ঝড় উঠবে, ঝড়।